সেদিন বৃষ্টি হবে। সামিয়া মেহেরিন চাচাতো ভাইয়ের বিয়ে খেতে এসে নিজেরই বিয়ে করতে হলো তুর্নার। অতঃপর বাসর ঘরে বসে আছে বললে ভুল হবে। আয়েশ করে বসে বিরিয়ানি গিলতে ব্যস্ত সে। এমন সময় তার বর নৌশাদ ঘরে এলো। তুর্না এক পলক তার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মন দিল। নৌশাদ ঘরের দরজা লাগিয়ে এসে কাট কাট গলায় বলে, তুর্না, আমি তোকে সবসময় নিজের বোনের চোখেই দেখে এসেছি। এই বিয়ে মেনে নেয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি জানি তুই নিজেও এই বিয়ে মেনে নিবি না। তুর্না খুব মনোযোগী শ্রোতার মতো নৌশাদের কথাগুলো শুনল। কিছু বলতে গিয়েও বলল না। এত গম্ভীর একটা মুহূর্তেও নিজের বিরিয়ানির কথা মাথায় এলো তার। ঠান্ডা হয়ে গেলে খেতে একটুও ভালো লাগবে না। মনে মনে ভাবল আগে বিরিয়ানি খাওয়া যাক, বাকি কাজ পড়ে। সকাল থেকে কিছু খায়নি সে। খুব কষ্টে মায়ের থেকে এই এক প্লেট বিরিয়ানি জোগাড় করে এনেছে। এই ভেবে খাবার খেতে পূর্ণ মনোযোগ দিল তুর্না। যেন এই মুহূর্তে খাবার না খেলে খুব বড় অপরাধ হয়ে যাবে। নৌশাদ ড্যাব ড্যাব করে তুর্নার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। সে এত সিরিয়াস হয়ে এতগুলো কথা বলল, অথচ এই মেয়ের কোনো ভাবান্তর নেই। অতঃপর তার চোখে পড়ল তুর্নার হাতে থাকা বিরিয়ানির প্লেটের দিকে। এতক্ষণ সে খেয়াল করেনি যে মেয়েটা খাচ্ছে। তুর্নাকে নৌশাদ সেই ছোটবেলা থেকে চেনে। খাওয়ার সময় মেয়েটার সম্পূর্ণ মনোযোগ থাকে খাবারের দিকে। খাওয়ার সময় কেউ বিরক্ত করলে তুর্না ভীষণ রেগে যায়। তাই নৌশাদ তুর্নার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় রইল। নৌশাদ খানিকক্ষণ ঘরের ভিতর এদিক থেকে ওদিক পায়চারি করে পরনের পাঞ্জাবির পকেট থেকে নিজের ফোনটা বের করে বারান্দায় চলে গেল। তার মিনিট দুয়েকের মধ্যে তুর্নার খাওয়া হয়ে যায়। বিছানার পাশের টেবিলটায় প্লেট রেখে বাথরুমের বেসিনে হাত ধুতে যায় তুর্না। ঘরের সাথেই আছে বাথরুম। হাত ধুয়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে আসে তুর্না। পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে নেয়। ঘরটা তুর্নারই। এটাকে কোনো দিক দিয়েই তুর্নার কাছে বাসরঘর বলে মনে হচ্ছে না। হবেই বা কিভাবে, একটা ফুলও তো নেই এই ঘরে। একবার নিজের দিকে তাকালো সে। বিয়ের কোনো সাজগোজও তার নেই। সাদা আর সবুজের মিশ্রণের একটা কাতান শাড়ি পরে আছে সে। বাসরঘর যে সাজানো হয়নি এমনটা নয়। সাজানো হয়েছে, তবে সেটা নৌশাদের ঘরে। তুর্না কিছুতেই নিজের রুম ছেড়ে যাবে না বলে জেদ ধরেছিল, বিধায় নৌশাদই তার ঘরে আসতে বাধ্য হয়েছে। নৌশাদ আর তুর্না চাচাতো ভাই বোন। একই বিল্ডিংয়ে পাশাপাশি দুই ফ্ল্যাটে তারা থাকে। আজ যে তুর্নার বিয়ে তা তুর্না নিজেও জানত না। তার বাবা তাকে অনেকদিন ধরে নৌশাদের সাথে বিয়ের ব্যাপারে বলছিল ঠিকই, কিন্তু তুর্না তাকে মানা করে দিয়েছিল। তারপর তার বাবা তাকে আর কিছু বলেনি। এক সপ্তাহ আগে সে জানতে পেরেছিল নৌশাদের নাকি বিয়ে ঠিক করা হয়েছে। কিন্তু কার সাথে করা হয়েছে তা তুর্না জানত না। অতঃপর আজ বিকেলে যখন সে বিয়ে খেতে কমিউনিটি সেন্টারে হাজির হলো, তখন জানতে পারল বিয়ে নাকি তার সাথেই। সে বিয়েতে মানা করে দিয়েছিল বলে তার বাবা প্ল্যান করে সব করেছে। তবুও তুর্না বিয়ে করবে না ডলে বেঁকে বসেছিল। কিন্তু তার বাবা তৌসিফ সাহেবও কিছু কম যান না। বুকে হাত দিয়ে বসে পড়লেন। তুর্নার না চাইতেও বিয়েটা করতে হলো। তবে অবাক করার বিষয় হলো, তুর্নার কবুল বলার সাথে সাথেই তৌসিফ সাহেবের বুকে ব্যথা কোথায় যেন ফুরুত করে পালিয়ে গেল। নৌশাদ বারান্দা থেকে ঘরে এলো। তুর্নার ঘোর কেটে যায় তাতে। নৌশাদ আস্তে করে ঘরের দরজা হালকা খুলে দিল। বাইরে থেকে একটা হাত একটা বড় ব্যাগ নৌশাদের হাতে ধরিয়ে দিল। হাতটা কার তা তুর্না দেখতে পেল না। তার আগেই নৌশাদ ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। ব্যাগটা মেঝেতে রেখে তুর্নার সামনে গিয়ে দাঁড়ালো। সময় নষ্ট করতে চাইছি না। যা বলার সরাসরিই বলছি। এই বিয়েতে আমার মতো ছিল না তুর্না। কিন্তু বাবা আর চাচার জন্য বিয়েটা করতেই হলো। বিয়ে করব না বলে সকালে বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলাম। কিন্তু তোর পুলিশ বাপ কেমনে কেমনে যেন আমাকে খুঁজে বের করে বিয়ের আসরে বসিয়ে তবে ছাড়ল। শেষের কথাটা নৌশাদ চিবিয়ে চিবিয়ে বলল। যেন তুর্নার বাবাকে এই মুহূর্তে সামনে পেলে তাকেও চিবিয়ে খেয়ে নিবে। বড় বড় দুটো শ্বাস ফেলে নৌশাদ আবারও বলে ওঠে, আমি আজই আবার পালিয়ে যাব। তুর্না কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। পালাবে মানে কিভাবে পালাবে? এদিকে নৌশাদ তুর্নার আলমারি খুলে সেখান থেকে একটা শাড়ি বের করে নিল। শাড়ি আর ব্যাগ হাতে নিয়ে বারান্দার দিকে পা বাড়ায় নৌশাদ। তুর্নাও তার পিছু পিছু যায়। উদ্দেশ্য নৌশাদের কাণ্ডকারখানা দেখা। তুর্নারা দোতলায় থাকে। তুর্নার বারান্দায় গ্রিল দেয়া নেই। পালাতে বেশ সুবিধাই হবে নৌশাদের। তুর্নার আলমারি থেকে নেয়া শাড়িটা ভালোভাবে বারান্দার রেলিং এর সাথে গিট্টু দিয়ে নেয় নৌশাদ। নিচু স্বরে তুর্নার উদ্দেশ্যে বলে, আমি নেমে গেলে শাড়িটা খুলে আবার আলমারিতে রেখে দিস। নৌশাদ তুর্নার প্রতিউত্তরের অপেক্ষা করল না।
হাতে থাকা ব্যাগটা নিচে বাগানে ছুঁড়ে ফেলে দিল। তারপর আস্তে আস্তে শাড়িটা ধরে নিচে নামতে লাগলো। তুর্না বেশ মনোযোগ দিয়ে নৌশাদের নামা দেখছিল। মনে হচ্ছিল নৌশাদের এভাবে পালানোর বেশ অভিজ্ঞতা রয়েছে। নৌশাদ আর বাগানের মাটির মধ্যকার দূরত্ব যখন মাত্র আর 1 হাত, তখনই হঠাৎ হাত ফসকে যায় নৌশাদ। ফলাফল নৌশাদ ধূপ করে নিচে পড়ে। তা দেখে তুর্না মুখ টিপে হাসে। পরিস্থিতি তার প্রতিকূলে নইলে এতক্ষণে সে হেসে গড়াগড়ি খেত। নৌশাদ উঠে দাঁড়ায়। খুব একটা লাগেনি তার। তুর্নাকে ইশারায় জানায় সে ঠিক আছে। তারপর নিচে থেকে নিজের ব্যাগটা তুলে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায় নৌশাদ। যতক্ষণ তাকে দেখা যাচ্ছিল ততক্ষণ তুর্না অপলক তাকিয়েছিল। দৃষ্টির অগোচরে চলে গেলে সেও রেলিং থেকে শাড়িটা খুলে আলমারিতে রেখে বিছানায় গা এলিয়ে দেয়। ক্লান্ত থাকায় মিনিট 2 মাঝে ঘুম ধরা দেয়। নিশুতি রাত। কালো মেঘে ঢেকে গেছে আকাশ। আঁধারিয়া রাত যেন আরো অন্ধকারে ডুবে যাচ্ছে। পলকেই ঝুম বৃষ্টি নামল। গ্রীষ্মের তৃষ্ণার্থ ধরনী বৃষ্টির জলে তৃষ্ণা মেটাতে লাগল। জানালা দিয়ে তেরসাভাবে আসা বৃষ্টির ফোঁটা তুর্নার চোখে মুখে ছিটিয়ে পড়তেই ঘুম হালকা হয়ে আসে তুর্নার। বৃষ্টির প্রকোপ ক্রমশ বাড়তে থাকে, সাথে জানালা দিয়ে আসা পানির ফোঁটাও। তুর্নার ঘুম ভেঙে যায়। পরিস্থিতি বুঝে উঠতে কিছুটা সময় লাগে তার। অতঃপর বিছানা ছেড়ে উঠে আসে। জানালা আর বারান্দার দরজা লাগিয়ে দিয়ে জানালার পাশে এসে দাঁড়ায়। ঠায় দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরের বৃষ্টি পতনের দৃশ্য অনিমেষ দৃষ্টিতে দেখতে থাকে। মেয়েটার জীবনের সব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এই বৃষ্টির দিনেগুলোতেই হয়। তার মনের বদ্ধমূল ধারণা বৃষ্টি তার জীবনে বিষাদ বয়ে নিয়ে আসে। বর্ষণ মুখর দিনগুলো ইদানিং তার কাছে কেমন অভিশপ্ত দিনের মতো মনে হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার পর্দাগুলো ভালোভাবে টেনে দেয় তুর্না। শুনেছি যারা সবসময় মানুষের সামনে হাসি খুশি থাকে তারাই নাকি ভেতরে ভেতরে একাকিত্বে সবথেকে বেশি অসুখী থাকে। তুর্নার ক্ষেত্রেও কি তাহলে তাই? সকালে আজ ঘুম থেকে উঠতে তুর্নার দেরি হয়ে যায়। যদিও সে সবসময় ভোর ভোরই ঘুম থেকে উঠে পড়ে। হয়তো রাতে ঠিকঠাক ঘুম হয়নি বলেই সকালে উঠতে দেরি হয়েছে। তুর্না ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসে। সেখানে তার বাবা মা আর চাচা চাচি আগে থেকেই উপস্থিত ছিলেন। তুর্না খুব ভালোভাবে তাদের সকলের মুখের ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে নেয়। তুর্নার মা বাদে সবার মুখেই দুশ্চিন্তার ছাপ। তুর্না সেদিকে পাত্তা না দিয়ে ডাইনিং টেবিলে বসে ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে তাতে কামড় দেয়। তুর্নার ভাবলেশীন কর্মকাণ্ডে তার চাচি কিছুটা রেগে যান। তিরিক্ষি মেজাজে বলে ওঠেন, তুর্না তোর কি কোনোদিন আক্কেল জ্ঞান হবে না? তোর বর পালিয়ে গিয়েছে। তোর জন্য ডিভোর্স পেপার রেখে গেছে। কিন্তু তুই তো দিব্যি আছিস। বলেই ডিভোর্স পেপার তুর্নার সামনে টেবিলের ওপর রাখলেন। তুর্না বাঁকা চোখে তা একবার দেখে নিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। তুর্না আরেকবার আপেলে কামড় দিতে নিবে এমন সময় কলিংবেল বেজে ওঠে। তুর্নার মা নীলাশা বেগম গিয়ে দরজা খুলে দেন। তুর্না ঘাড় কাত করে দেখার চেষ্টা করে কে এসেছে। তার ভাই তুষার এসেছো দেখে সোজা হয়ে বসে আপেলে কামড় দেয় সে। কিন্তু আপেলের সেই কামড়ে নেয়া অংশটুকু তার গলা দিয়ে নামল না। খুব পরিচিত একটা কণ্ঠস্বর কানে আসায় তা গলায় আটকে গেল। কয়েকবার কাশি দিয়ে নিজেকে স্বাভাবিক করে আবারও দরজার দিকে ঘাড় ঘুরিয়ে দেখল। তুষার একা আসেনি, তার সাথে তার বন্ধুও এসেছে। আর সেই বন্ধু আর কেউ নয় বরং তুর্নার খুব অপ্রিয় একজন মানুষ, মাসরুর রশিদ উদয়। গতকাল পুরো রাত বৃষ্টি হওয়ায় সকালবেলা আকাশ একদম মেঘমুক্ত। মেঘহীন আকাশে সূর্য তার রাজত্ব কায়েম করে অকপটে আলো আর উত্তাপ বিলিয়ে দিচ্ছে ধরণীকে। সূর্যের আলো কাচের জানালা ভেদ করে ড্রয়িং রুমে প্রবেশ করছে। তুর্নার দৃষ্টি সেদিকে। ড্রয়িং রুমে তুর্নার বাবা মা চাচা চাচি তুষার সকলেই উপস্থিত। উপস্থিত আরও দুজন আছে। একজন হলো মাসরুর রশিদ উদয়, যে কিনা তুর্নার অপ্রিয় মানুষ। তুর্না মুখে তাকে অপ্রিয় বললেও তার মনে কি আছে তা তো শুধু সেই বলতে পারে। উপস্থিত অপরজন হলো নৌশাদ। খানিকক্ষণ আগেই তাকে ধরে বেঁধে আনা হয়েছে। তুর্নার বাবা তৌসিফ সাহেব পুলিশের চাকরি করেন। নৌশাদকে খুঁজতে তার বেশি বেগ পেতে হয়নি। কিছুক্ষণ আগেই তার থানার দুজন হাবিলদার নৌশাদকে সাভারে থেকে তার বন্ধুর বাসা থেকে তুলে নিয়ে এসেছে। তুলে নিয়ে আসার দৃশ্যটা অবশ্য বেশ হাস্যকর ছিল। হাবিলদার দুজনই বলতে গেলে নর্দানব আকৃতির। আর এদিকে নৌশাদ ছোটখাটো একজন মানুষ। তার উচ্চতাও খুব বেশি না। হাবিলদার দুজন তাকে দুই দিক থেকে একেবারে বগলদাবা করে তুলে নিয়ে এসেছে। উপস্থিত সকলের মুখই গম্ভীর, শুধু তুর্না আর নৌশাদ বাদে। খানিকক্ষণ আগেই সে তার বাবা আর চাচাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বিয়ে সে মানে না।
যত দ্রুত সম্ভব ডিভোর্স দিয়ে সে এই সম্পর্কটাকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তৌসিফ সাহেব এবং তার ভাই তাফসির সাহেব বারবার নওশাদকে একই প্রশ্ন জিজ্ঞাসা করে যাচ্ছেন কেন সে এই বিয়ে মেনে নিতে চাইছে না। নওশাদের এই কথার কোনো উত্তর দিতে পারছে না। অতঃপর তৌসিফ সাহেব আবারও নওশাদকে একই প্রশ্ন করলে বেশ বিরক্তবোধ করে নওশাদ। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে ফেলে, আপনার চরিত্রহীন মেয়েকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না চাচা। নওশাদের কথায় উপস্থিত সকলে থমকে যায়। তুর্নার কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে, ঠোঁট দুটো আপন শক্তিতে একে অপরের থেকে আলাদা হয়ে যায় তার। তৌসিফ সাহেব বেশ রেগে যান। নিজের মেয়ের সম্বন্ধে এমন অপবাদ কোন বাবাই বা সহ্য করতে পারে। তিনি রাগী গলায় নওশাদের উদ্দেশ্যে বলে ওঠেন, নওশাদ অনেকক্ষণ হলো তোমার বেয়াদবি সহ্য করছি, কিন্তু আর না। তুমি আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। নওশাদ নিজেও এবার রেগে যায়। নিজের কাঁধে থাকা ব্যাগ থেকে কয়েকটা কাগজ বের করে তৌসিফ সাহেবের হাতে দিয়ে বলে, নিজেই দেখে নিন না। তৌসিফ সাহেব সবগুলো কাগজ দেখে থমকে যান। সেগুলো কাগজ না, কয়েকটা ছবি। যে ছবিতে তুর্না একটা ছেলেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আর সেই ছেলেটা আর কেউ নয় বরং উদয়। তৌসিফ সাহেব ছবিগুলো তুর্নার হাতে দেন। ছবিগুলো দেখে তুর্নার চোখ কপালে। এই ছবিগুলো তুল্যকে যে কেউ দেখলে বিষয়টা খারাপ ভাবে নেয়াই স্বাভাবিক। কিন্তু আসল ঘটনা তো তা না। বিয়ের আগের দিন বিকেলে তুর্নার মা নীলাশা বেগম তুর্নাকে স্টোররুমে পাঠিয়েছিলেন কিছু জিনিস আনার জন্য। সেগুলো নিয়ে তুর্না ফেরার সময় একটা টিকটিকি দেখে বেশ ভয় পেয়ে যায়। কোথা থেকে যেন উদয় নামক মানুষটা সেই সময় তুর্নার সামনে উদয় হয়। তুর্না কিছু না বুঝেই ভয় উদয়কে জড়িয়ে ধরেছিল। তুর্না কিছু বলতে নিতেই ডান গালে চিনচিনে ব্যথা অনুভব করে। তুর্না ছলছল চোখে নিজের বাবার দিকে তাকায়। এই প্রথম তার বাবা তার গায়ে হাত তুলল। তৌসিফ সাহেব আবারও তুর্নাকে আঘাত করতে নিবেন এমন সময় তাফসির সাহেব গিয়ে তাকে আটকালেন। কঠিন গলায় তৌসিফ সাহেবের উদ্দেশ্যে বলেন, এখন আর এভাবে গায়ে হাত তোলার মানে হয় না। আমাদেরই ভুল হয়েছে। জীবনটা ওদের। ওরা কার সাথে নিজেদের জীবন কাটাতে চায় তার সিদ্ধান্ত নেয়ার অধিকার সম্পূর্ণ আছে ওদের। যা হওয়ার হয়ে গেছে। তুর্না আর নওশাদের ডিভোর্স যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে উদয়ের সাথে বিয়ের ব্যবস্থা কর। তাফসির সাহেবের কথায় তৌসিফ সাহেব কিছুটা দমে গেলেন। আসলেই ভুল তো তাদের দ্বারা হয়েছেই। বিয়েতে দুই ছেলে মেয়ের কারোই মতামত তারা নেননি। দুই ভাই নিজেদের সম্পর্ক গভীর করতে গিয়ে ছেলে মেয়েরা কি চায় তা তারা একবারও জানার প্রয়োজন মনে করেনি। তৌসিফ সাহেব থমথমে গলায় উদয়ের উদ্দেশ্যে বলেন, উদয়, আজই তোমার বাবা মাকে আমাদের বাড়িতে আসতে বলো। যা কথা হওয়ার আজই হবে। তুর্না এতক্ষণ ঠায় দাঁড়িয়ে ছিল। তৌসিফ সাহেবের কথা শেষ হতেই সে থমকে যাওয়া দৃষ্টিতে তুষারের পাশে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা উদয়ের দিকে তাকায়। শ্যামবর্ণের মুখশ্রীতে কোনো চিন্তার ছাপ নেই। যেন এমনটা হবে সে আগে থেকেই জানত। উদয়ের বাবা মা আধা ঘন্টার মধ্যেই তুর্নাদের বাসায় এসে উপস্থিত হলেন। তৌসিফ সাহেব সমস্ত বিষয় তাদেরকে বিস্তারিত বললে তারা সঙ্গে সঙ্গেই তুর্না আর উদয়ের বিয়েতে মতো দেন। আর এই পুরো সময়টাতে তুর্না থমকে দাঁড়িয়েছিল। কি থেকে কি হয়ে গেল কিছুতেই তার মাথায় আসছে না। আর এই ঘটনায় বাসার সবার মুখেই দুশ্চিন্তার ছাপ দৃশ্যমান হলেও স্বাভাবিক ছিল তিনজন। প্রথম জন উদয়, দ্বিতীয় জন তুষার আর তৃতীয় জন হলেন তুর্নার মা নীলাশা বেগম। তুর্না নিজের ঘরে বিছানায় থম মেরে বসে আছে। মনে মনে পরিকল্পনা আঁকছে কিভাবে বিয়ে আটকানো যায়। কিন্তু কোনো উপায়ই সে বের করে উঠতে পারছে না। সে নিশ্চিত বাড়ির সবাই তার উপর ভীষণ ক্ষেপে আছে। কিছু বললেও কেউ এখন আর তার কথা শুনবে না। তার থেকে বড় কথা ওই ছবিগুলোই বা কোথা থেকে এলো। এসব চিন্তা করতে করতে ভীষণ বিরক্ত বোধ করে তুর্না। আকস্মাৎ তার চোখ যায় জানালার বাইরে। বৃষ্টি পড়ছে। প্রকৃতিতে বর্ষার আগমন ঘটেছে মাত্র কয়েকদিন। আর তারপর থেকেই সময়ে অসময়ে ধরিত্রীতে বর্ষণ শুরু হয়ে গেছে। কিন্তু তুর্নার কাছে তা বৃষ্টি বলে মনে হয় না। মনে হয় সুদূর অন্তরিক্ষ হতে বিষাদেরা দল বেঁধে ধরণীতে হানা দিয়েছে। কয়েক মাস পর তুর্না আর নওশাদের ডিভোর্স কার্যকর হয়েছে এই সপ্তাহখানেক হলো। এর মধ্যেই তাদের বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে তুর্না আর উদয়ের বিয়ের। গায়ে হলুদ শাড়ি আর মুখে একগাদা হলুদ নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তুর্না। তার দৃষ্টি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। হালকা সাজ আর তার উপর অনেকখানি হলুদ রয়েছে তার গোলগাল মুখখানায়। একটু আগেই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। হ্যাঁ, আজ তার গায়ে হলুদ ছিল। আর কাল তার বিয়ে। বিয়েটা উদয়ের সাথেই। তৌসিফ সাহেব মেয়ের বিয়েতে বেশি দেরি করতে চাননি।
তাই ডিভোর্স হয়ে যাওয়ার পরপরই বিয়ের ডেট ফেলেছেন। তুর্না ধীর পায়ে হেঁটে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে গাঢ় সবুজ রঙের একটা কামিজ পরে বেরিয়ে আসে। তার হলদে ফর্সা গায়ের রঙের সাথে সবুজ রংটা বেশ মানিয়েছে। ওয়াশরুম থেকে ঘরে আসতে না আসতে কানে আসে দরজায় ঠকঠক আওয়াজ। তুর্না গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে নওশাদকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এই কয়েক মাসে নওশাদের সাথে তার দেখা হয়েছে হাতে গোনা মাত্র কয়েকবার। নওশাদ গত কয়েক মাস এই বাড়িতে থাকেনি। কই থেকেছে বাড়ির কেউ জানে না। কেউ জিজ্ঞেস করলেও তার সঠিক কোনো উত্তর মেলেনি নওশাদের থেকে। নওশাদ তুর্নার দিকে তাকিয়ে শুকনো হাসে। তুর্না নওশাদকে একবার ভালো করে দেখে নেয়। মানুষটা কেমন শুকিয়ে গেছে। আগের মতো চেহারায় উজ্জ্বলতা নেই। মনে হয় খুব দুর্বল সে। নওশাদ স্বাভাবিক গলায় তুর্নার উদ্দেশ্যে বলে ওঠে, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোকে মাটিচাপা দিয়ে দে। কিছু প্রশ্নের উত্তর না জানলেও চলে। যা হচ্ছে হতে দে। এটাই তোর জন্য সবার জন্য ভালো। নওশাদ তুর্নার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার বলে, তুই ভীষণ সুখী হবি দেখিস। কথাটুকু শেষ করে নওশাদ নিজের ঘরের দিকে চলে যায়। তুর্না হতভম্বের মতো সেদিকে তাকিয়ে থাকে। আনমনে বলে ওঠে, যা হচ্ছে তা তো আমি হতে দিতে চাইছি না নওশাদ ভাই। পূব আকাশে সূর্য উকি দিচ্ছে। নীল আকাশের বুকে পুঞ্জ পুঞ্জ সাদা মেঘের ছড়াছড়ি। হেমন্তের শেষ ভাগ। শীত চুপি চুপি নিজের রাজত্ব কায়েমের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ঘড়িতে 6টা বেজে 30 মিনিট। তুর্না কাঁধে একটা ছোট ব্যাগ ঝুলিয়ে গায়ে একটা চাদর জড়িয়ে নেয়। সে তৈরি পালিয়ে যাওয়ার জন্য। যদিও পালিয়ে যাওয়ার সাহস তার কখনোই ছিল না, তবে ভাগ্য বোধ হয় তার সহায় হয়েছে। আজ তার বিয়ে আর আজই তার ভার্সিটি থেকে দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের পিকনিকে নিয়ে যাওয়া হবে। তুর্না দ্বিতীয় বর্ষেরই ছাত্রী। সে মনে মনে পরিকল্পনা করে নিয়েছে বাড়ি থেকে লুকিয়ে সোজা ভার্সিটি চলে যাবে। পিকনিকে 2 দিন কক্সবাজার থাকা যাবে। নিজ পরিকল্পনা অনুসারে গুটি গুটি পায়ে বাসা থেকে বেরিয়ে আসে তুর্না। দোতলা থেকে নিচতলায় নেমে স্বস্তির নিঃশ্বাস ফেলে তুর্না। এই পর্যন্ত যখন আসতে পেরেছে তাহলে সামনে আর কোনো সমস্যা হবে না। নিচতলায় দাঁড়িয়ে বাড়ির বাইরে চোখ বুলাতে ব্যস্ত তুর্না। এদিক ওদিক তাকিয়ে যখন কাউকে পেল না তখন বুকে হাত দিয়ে জোরে একটা শ্বাস ফেলে। আকস্মাৎ নিজের পেছনে কারো উপস্থিতি টের পায় সে। সাথে খুব পরিচিত একটা ঘ্রাণ। তুর্না যেই না পেছনে ঘুরতে নিবে তার মুখে রুমাল জাতীয় কিছু চেপে ধরে পেছনে থাকা ব্যক্তিটি। তুর্না হাত পা কিছুক্ষণের জন্য ছড়াছড়ি করতে পারলেও মিনিট 2-এর মধ্যে নেতিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর নিজেকে নিজের ঘরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে তুর্না। তার গায়ের চাদর আর ব্যাগটা তার পাশে পড়ে রয়েছে। তুর্না উঠে বসে। তার কপালে সূক্ষ্ম ভাঁজ বিদ্যমান। তখনকার ঘটনার কথাই মনে করার চেষ্টা করছে সে। নীলাশা বেগম ঘরে এসে তুর্নাকে থম মেরে বসে থাকতে দেখেন। তুর্নার কাছে গিয়ে বলে ওঠেন, এতক্ষণে ঘুম ভাঙল তোর? আমি তো ভাবলাম ঘুমিয়ে ঘুমিয়েই কবুল বলবি নাকি তুই। তুর্না আর চোখে মায়ের দিকে তাকায়। সে বেশ ভালোই বুঝে গেছে এই বিয়ে থেকে তার নিস্তার নেই। পার্লারের মেয়েরা এসে তুর্না খুব সুন্দর করে সাজিয়ে দিল। তার গায়ে হালকা আকাশি রঙের একটা বেনারসি শাড়ি। লোকমুখে শুনল শাড়িটা নাকি উদয় নিজেই পছন্দ করে পাঠিয়েছে। যদিও কথাটা তুর্না বিশ্বাস করেনি। তার পূর্ণ বিশ্বাস উদয়ের মতো রাশভারী মানুষের পছন্দ এত সুন্দর হতেই পারে না। আর যদি হয়েও থাকে তবুও কোনোভাবেই সে কাউকে কিছু পছন্দ করে দেবে না। অতঃপর এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। যদিও তুর্নার কাছে তা অনাকাঙ্ক্ষিত। তুর্নার কাজিনরা যখন তাকে ঘর থেকে নিয়ে এলো তখন সে খেয়াল করেছিল বাইরে বৃষ্টি হচ্ছে। ভীষণ বৃষ্টি হচ্ছে। এ শহরের আনাচে কানাচে বৃষ্টির পানিতে ভরে উঠছে। তুর্না দীর্ঘশ্বাস ফেলে। বাড়ির ড্রয়িং রুমে সোফায় তুর্না আর উদয়কে পাশাপাশি বসানো হয়েছে। তুর্না এক পলক দেখেছিল উদয়ের মুখখানা। আজ উদয়ের চোখে মুখে কেমন উজ্জ্বলতা দেখতে পেল বলে মনে হলো তুর্নার। বিয়ের জন্যই কি এই উজ্জ্বলতা? নাকি তুর্নার চোখের ভুল, ভাবার ভুল? বিয়ে পড়ানোর আগে নৌশাদ একবার উদয় আর তুর্নার কাছে এলো। মুখে বিস্তৃত হাসি নিয়ে দুজনের উদ্দেশ্যে বলে, অবশেষে এত বছরের অপেক্ষা পূর্ণতা পেতে চলেছে। তুর্নার উদ্দেশ্যে বলে ওঠে, গত কয়েক দিন যা হয়েছে তা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। নৌশাদের কথা তুর্নার মাথায় ঢুকল না। কিছু করতে নিবে তার আগেই নৌশাদ তাদের চক্ষুর আড়ালে চলে যায়। ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের ভেজা চুলগুলো চিরুনি করছে তুর্না। পরনে খয়েরি রঙের একটা সুতি শাড়ি। তুর্না চুলগুলো চিরুনি করছে আর আয়নায় পুরো ঘরটাতে চোখ বুলাচ্ছে। ঘরটা উদয়ের।
ঘণ্টাখানেক আগেই সে এই বাড়িতে এসেছে। তার আর উদয়ের বাড়ির মধ্যকার দূরত্ব 10 মিনিটের, হেঁটে যেতে লাগে 10 মিনিট আর গাড়িতে 5 মিনিটেরও কম। এই বাড়িতে আসার পর তার শাশুড়ি মা তাকে বরণ করে ঘরে তুললেন। বাড়িতে খুব বেশি কেউ থাকে না। উদয়ের মা আর বাবা, আর এখন নতুন যোগ হয়েছে তূর্ণা। বিয়ে উপলক্ষে গুটিকয়েক আত্মীয় এসেছে উদয়দের বাড়িতে। কিছুক্ষণ আগেই তূর্ণাকে উদয়ের ঘরে রেখে সবাই বেরিয়ে গেছে। উদয়ের জন্য তূর্ণাকে বেশিক্ষণ দেরি করতে হয়নি। তার মিনিট দুয়েকের মাঝেই উদয় ঘরে এসে পড়েছিল। উদয় ঘরে এসে তূর্ণাকে এক পলক দেখে বারান্দায় চলে যায়। উদয়ের ঘরের সাথে ঝুলন্ত বারান্দা। বারান্দার উপরে ছাদ নেই। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। বৃষ্টির মাঝে দাঁড়িয়েই উদয় কেমন থমকে দাঁড়িয়েছিল। দৃষ্টি স্থির ছিল মেঘ মিশ্রিত অন্তরিক্ষে। সেই মুহূর্তে তূর্ণা কি করবে বুঝে উঠতে পারছিল না। পর মুহূর্তেই ঠিক করল আগে ফ্রেশ হয়ে আসবে। ভারী পোশাকে অস্বস্তি লাগছিল তার খুব। সে ফ্রেশ হয়ে এসে উদয়কে ঘরের ভেতর পেল। তূর্ণা বের হলে বিনা বাক্য ব্যয়ে উদয় ফ্রেশ হতে চলে যায়। বাথরুমের দরজায় খট করে শব্দের আওয়াজ কানে যেতেই ঘোর ভাঙে তূর্ণার। উদয় তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বারান্দার দিকে চলে যায়। চিরুনিটা ড্রেসিং টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ায় তূর্ণা। আকস্মাৎ উদয় তার পিছনে এসে দাঁড়ায়। তার হাতের মুঠোয় অতি সন্তর্পণে রাখা স্বর্ণের চিকন চেইনটা নিজ হাতে পরিয়ে দেয় তূর্ণার গলায়। তূর্ণা হতভম্ব। এমন কিছু সে আশা করেনি। উদয় তূর্ণাকে চেইনটা পরিয়ে দিয়েই সরে যায়। বিছানায় গিয়ে টানটান হয়ে শুয়ে পড়ে। বাইরে বৃষ্টির বেগ তখন বেড়েছে। ভূমিতে বৃষ্টি পতনের টুপটাপ আওয়াজ কানে আসে তূর্ণার। ঘর আর বারান্দার মধ্যে বিভেদ সৃষ্টিকারী থাইগ্লাসের সামনে এসে দাঁড়ায় তূর্ণা। তার দৃষ্টি সুদূর অন্তরিক্ষে। সেদিনও এমনি বৃষ্টি ছিল যেদিন উদয়ের সাথে প্রথম সাক্ষাৎ পেয়েছিল। তখন তূর্ণা সবে কলেজের উঠেছে। তার কলেজ ড্রেস ছিল সম্পূর্ণ সাদা রঙের। সেদিন ছাতা নেয়ার কথা একদম মনে ছিল না তূর্ণার। আর সেদিনই কলেজ ছুটির সময় তুমুল বৃষ্টি নেমেছিল। তূর্ণা কলেজের ভিতর অনেকক্ষণ অপেক্ষা করে দাঁড়িয়েছিল বৃষ্টি কমার। কিন্তু বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। ততক্ষণে কলেজ পুরো ফাঁকা। ভয় গলা শুকিয়ে আসে তূর্ণার। কোনো উপায় না পেয়ে বৃষ্টি মাথায় নিয়েই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল তূর্ণা। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু অঘটন ঘটল বাড়ি এসে। সেদিনই উদয় এসেছিল তাদের বাসায়। সম্পূর্ণ শুভ্র রঙের জামা পরে থাকায় তূর্ণার শরীরের কিছু অংশের ভাঁজ স্পষ্ট দৃশ্যমান ছিল। আর তাই নিয়ে সেদিন উদয় তাকে বেশ অপমান করেছিল। উদয়ের কথা ছিল একটাই, তূর্ণা মেয়ে হয়েও কেন নিজের সম্মানের সুরক্ষা নিজে করতে ব্যর্থ হলো? কেন সে এভাবে ভিজে নিজেকে প্রদর্শন করেছে? কিন্তু মানুষটা সেদিন তূর্ণার অসহায়ত্ব বোঝার সামান্য চেষ্টা করেনি। একা একা কলেজে দাঁড়িয়ে থাকতে যে তার ভীষণ ভয় লাগছিল সেদিন। উদয়ের করা অপমানে সেদিন সে ভীষণ কেঁদেছিল। যদিও তার কান্নার সাক্ষী সে নিজে বাদে কেউ ছিল না। সেদিনের কথা মনে করে তূর্ণা একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার কাছে এসে দাঁড়ায়। ঘুম পাচ্ছে তার ভীষণ। কিন্তু উদয়ের সাথে একই বিছানায় শুতে বেশ অস্বস্তিকর লাগছে তার। নিজের গলা আস্তে করে ঝেড়ে নিয়ে নিচু গলায় বলে, শুনছেন? উদয়ের কোনো হেলদোল নেই। যদিও সে এখনো ঘুমিয়ে যায়নি। বোধ হয় তূর্ণার মিষ্টি ডাকটা আরও শুনতে চাইছে। তাই কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তূর্ণা আবারও মিহি গলায় ডাকে, উদয়। উদয় এবার চোখ খুলে কোনো রকম ভূমিকা ছাড়াই বলে ওঠে, আমার ঘরে একটাই খাট, কোনো সোফা নেই। আর থাকলেও আমি সোফায় শুতাম না। তোমার ঘুমাতে হলে ঘাটে ঘুমাও, নয়তো এই যে দেখছো সুন্দর মেঝে আছে, সেখানে ঘুমাও। কথাটুকু বলেই উদয় উল্টোপাশ ফিরে শুয়ে পড়ে। আর তূর্ণা ঠোঁট উল্টে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ ইতস্তত করে উদয়ের পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে। তৌসিফ সাহেব মলিন মুখে বিছানার কোনায় বসে আছেন। এই প্রথম তার মেয়ে তার থেকে এত দূরে গেল, তাও আবার সম্পূর্ণ একা। নীলাশা বেগম তাকে এভাবে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে আসে। এভাবে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে? তৌসিফ সাহেব মলিন গলায় বলেন। শরীর খারাপ কেন হবে? নীলাশা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠেন। তাহলে কি মন খারাপ? মেয়ের জন্য? তৌসিফ সাহেব জবাব দেন না। মৌনতা যে সম্মতির লক্ষণ। নীলাশা বেগম মৃদু হাসেন। নরম গলায় বলেন, মেয়েদের একদিন না একদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হয়। আমাদের মেয়ের ক্ষেত্রেও তাই। চিন্তা করো না, আমাদের মেয়েকে উদয় ভালো রাখবে। তৌসিফ সাহেব মলিন গলায় প্রশ্ন ছুড়ে দেন, এতটা বিশ্বাস তোমার উদয়ের ওপর? নীলাশা বেগম নিঃশব্দে হাসেন। বলেন, উদয়ের হাতে নিজের মেয়েকে দিয়ে আমি নিশ্চিন্ত।
তৌসিফ সাহেব হতাশার সুরে বলে ওঠেন, মেয়েকে নিজের কাছে রাখবো বলে জোর করে 2 ছেলে মেয়ের বিয়ে দিয়েছিলাম। কিন্তু শেষে কি হলো? মেঘহীন আকাশে সূর্য খাড়াভাবে তার কিরণ ছড়াতে ব্যস্ত। তুর্না বাইরের পরিবেশ দেখে মিষ্টি হাসে। বৃষ্টি হওয়ার আজ কোনো সম্ভাবনা নেই। তুর্না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজ সে হালকা গোলাপি রঙের একটা কামিজ পরেছে। তার শাশুড়ি মা আজ সকালেই তাকে বলেছে সে যে পোশাকে অভ্যস্ত সেই পোশাকই যেন পরে। তুর্না শাড়ি পরতে পারে ঠিকই, কিন্তু সামলাতে পারে না। তাই শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গেই শাড়ি বদলে নিয়েছে। আজ তুর্না একটু বেশিই খুশি। তার কারণ আজ সে আর উদয় তুর্নাদের বাসায় যাবে। তুর্না তৈরি হয়ে অপেক্ষায় আছে উদয়ের। তুর্নার অপেক্ষার অবসান ঘটিয়ে উদয় গোসল করা শেষ করে ঘরে আসে। ছেলে মানুষেরও যে গোসল করতে এত সময় লাগে উদয়কে না দেখলে জানত না তুর্না। তুর্নাকে নিয়ে উদয় তুর্নার বাড়ি এসেছে। তুর্নার পুরো দিন কেটে যায় মা বাবার সাথে গল্প করা আর তুষারকে জ্বালাতন করার মধ্যে দিয়ে। এই দীর্ঘ সময় একবার উদয়ের খোঁজটা পর্যন্ত নেয়নি সে। রাতের খাবার টেবিলে সাজিয়ে নীলাশা বেগম তুর্নাকে বলে উদয়কে ডেকে আনতে। এতক্ষণে মানুষটার কথা মাথায় আসে তার। ঘরে এসে দেখে উদয় তার পড়ার টেবিলে রাখা গল্প আর উপন্যাসের বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তুর্নার উপস্থিতি টের পেয়েও তার দিকে তাকায় না উদয়। বইগুলোর দিকে নিজের দৃষ্টি স্থির রেখে তুর্নার উদ্দেশ্যে বলে, বিয়ে হয়েছে মানে এই না যে পড়ালেখা চাঁদের দেশে পাঠাতে হবে। তোমার ভার্সিটির বইখাতাগুলো ভালো করে প্যাক করে নিও। যাওয়ার সময় ওগুলো সাথে নিয়ে যাব। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিনে খুব বেশি পরিবর্তন আসেনি তুর্নার জীবনে। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরে এসেছে। শাশুড়ি মায়ের সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে তার। শ্বশুরমশাইও তাকে খুব স্নেহ করে। গোমরা মুখ করে উদয়দের বাড়ির গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছে তুর্না। মনে মনে উদয়ের বংশ উদ্ধার করা হয়ে গেছে। আজ উদয় নিজে তাকে ভার্সিটি নিয়ে যাচ্ছে। বিয়ের 3 দিনের মাথায় কে বইখাতা কাঁধে নিয়ে ভার্সিটি যায় ভেবে কুল পাচ্ছে না সে। ভেবেছিল বিয়ে হয়েছে পড়ালেখার ঝামেলা থেকে মুক্তি হবে। কিন্তু তা আর হলো কই? উদয়ের এক কথা, পড়ালেখা চালিয়ে যেতে হবে। গটগট করে পা ফেলে গাড়ির কাছে গিয়ে উদয়ের পাশের সিটে বসল তুর্না। তুর্না গাড়িতে উঠতেই উদয় ইশারায় তাকে সিটবেল্ট লাগিয়ে নিতে বলল। গাড়ি চলতে শুরু করে আপন গতিতে। গাড়ির গতি যত বাড়তে থাকে তুর্নার অস্থিরতা তত বাড়তে থাকে। অতীতের কিছু আবছা স্মৃতি তার দৃষ্টিপটে ভেসে উঠছে বারবার। তুর্না ছটফটানি চোখ এড়ায়নি উদয়ের। কিন্তু তার এই অস্থিরতার কারণ সে বের করতে পারল না। গাড়ি এসে ভার্সিটির সামনে থামতে না থামতে তুর্না হড়বড়িয়ে গাড়ি থেকে নেমে যায়। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। উদয় নিজেও গাড়ি থেকে নেমে আসে। উদয় এসে তুর্নার সামনে দাঁড়ানোর আগেই তুর্না নিজেকে স্বাভাবিক করে নেয়। উদয় তুর্নার উদ্দেশ্যে কিছু বলতে নিবে তার আগেই এক মেয়েলি কণ্ঠস্বর কানে আসে। আরে উদয় ভাইয়া আপনি। একটা মেয়ে এসে তাদের দুজনের সামনে দাঁড়ায়। তুর্না তাকে চেনে। মেয়েটা তাদের সাথে 2য় বর্ষের ছাত্রী। তবে তাদের ডিপার্টমেন্ট আলাদা। মেয়েটা মিষ্টি হাসি দিয়ে বলে, বুঝেছি বুঝেছি, বউকে ভার্সিটি দিতে এসেছ। তুর্নার দিকে তাকিয়ে বলে ওঠে, তাহলে এটাই আমার ভাবি তাই তো? উদয় মৃদু হাসে, মাথা দুলিয়ে বোঝায় হ্যাঁ। মেয়েটা তুর্নার কাছে এসে বলে, বলতে হবে উদয় ভাইয়ার পছন্দ বেশ। যাই হোক, আমার পরিচয়টাই তো দেয়া হলো না। আমি নওরিন। উদয় ভাইয়ার বাবা আর আমার বাবা দুজন খুব ভালো বন্ধু। তাই আমি আর উদয়ও তেমনই ভালো বন্ধু। নওরিন মেয়েটা উদয়ের কাছ থেকে বিদায় নিয়ে তুর্নাকে সাথে করে ভার্সিটি ক্যাম্পাসের ভেতর চলে যায়। নিজের ঘরের বিছানায় চুপচাপ বসে আছে নৌশাদ। তার চোখে মুখে রাগের আভাস। তার সামনেই তার মা দাঁড়িয়ে আছে হাতে একটা মেয়ের ছবি নিয়ে। নৌশাদ, বিয়ের কথা উঠলেই তুই এমন ব্যবহার শুরু করিস কেন বলতো? নৌশাদ বিরক্তি নিয়ে তাকায় নিজের মায়ের দিকে। কিন্তু তার মা দমে যাওয়ার পাত্রী নন। রাগমিশ্রিত গলায় নৌশাদের উদ্দেশ্যে বলেন, তুর্নার না হয় চরিত্রের ঠিক ছিল না, তাই ছেড়ে দিয়েছিস ওকে। কিন্তু এখন তো আবার বিয়ে করে নিজের জীব গুছিয়ে নিতে পারিস। একটা মেয়ের ছবি এনেছি দেখ। আমার আর তোর বাবার তো পছন্দ হয়েছে। এখন তুই শুধু হ্যাঁ বলে দে। নৌশাদের রাগ এবার বাঁধ ভেঙে যায়। তিরিক্ষি মেজাজে বলে ওঠে, প্রথমত তুর্না চরিত্রহীনা নয়। আর দ্বিতীয়ত আমি বিয়ে করব না। ইভেন কখনোই নীরব না। নৌশাদের কথায় তার মা কিছুটা অবাক হন। অবাক হওয়ার স্বরে বলে ওঠেন, চরিত্রহীনা না হলে তুই ওকে ছেড়ে দিলি কেন? আর ওই ছবিগুলোই বা কেন? নৌশাদ রাগ মিশ্রিত গলায় জবাব দেয়,
তুর্নাকে আমি আজীবন আমার বোনের চোখে দেখে এসেছি। আর ওই ছবিগুলো শুধু ছুতো ছিল বিয়ে ভাঙার। নওশাদের মা যথাসম্ভব নিজের রাগ নিয়ন্ত্রণ করে ছেলেকে বলেন, মানলাম তুর্না চরিত্রহীনা না, আর তুই তোকে বোনের নজরে দেখিস, কিন্তু তুই কেন বিয়েতে রাজি হচ্ছিস না? এই কেন প্রশ্নের উত্তর নৌশাদ দিতে পারে না। এই প্রশ্নের উত্তর তার পরিবার হয়তো সহ্য করতে পারবে না। সূর্য খাড়া মাথার উপর দাঁড়িয়ে অকপটে উত্তাপ ছড়িয়ে যাচ্ছে ধরণীতে। মেঘমুক্ত আকাশ থেকে সূর্যের আলোক রোশনীতে চোখ ধাঁধিয়ে যায় তুর্নার। সবে ভার্সিটি থেকে বেরিয়েছে, তার সাথে নওরিন মেয়েটাও আছে। একদিনেই খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে মেয়েটার সাথে তুর্নার। ভার্সিটি থেকে বেরিয়েই চোখ পড়ে গাড়ির সাদে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা উদয়ের দিকে। তুর্না বেশ বুঝেছে তার জন্যই উদয় অপেক্ষা করছে। নওরিন তার কাছ থেকে বিদায় নিয়ে নিজ গন্তব্যে হাঁটা ধরে। তুর্না এগিয়ে যায় উদয়ের দিকে। তুর্নাকে আসতে দেখে উদয় গাড়ির গেট খুলে দিয়ে নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসে। তুর্না পিলপিল পায়ে হেঁটে তার জন্য নির্ধারিত সিটে বসে। উদয় গাড়ি স্টার্ট দেয়। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে আগের মতোই অস্থিরতা শুরু হয়ে যায় তুর্নার, যা উদয়ের চোখের আড়াল হয় না। কিন্তু কেন এই অস্থিরতা? উদয় নিজের দৃষ্টি সামনের দিকে রেখেই তুর্নাকে ডাকে, তুর্না। তুর্না কিছুটা চমকে যায়, কোনো রকমে সাড়া দেয়। উদয় তুর্নার উদ্দেশ্যে বলে, পিছনের সিটে একটা ব্যাগ আছে দেখো। তুর্না পিছনে তাকায়, ব্যাগ আছে একটা সেখানে। সে হাত বাড়িয়ে প্যাকেটটা নিজের কাছে আনে। উদয় এক পলক তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে সামনে স্থির করে। স্বাভাবিক গলায় বলে, ভেতরে ফুচকা আছে। তুর্না অস্থিরতায় গুটিসুটি মেরে বসে আছে। উদয় তার অস্থিরতার কারণ বুঝে উঠতে পারে না। এমনি সময় তো মেয়েটা স্বাভাবিকই থাকে, গাড়িতে উঠলেই কেমন যেন অস্বাভাবিকভাবে অস্থির হয়ে ওঠে। উদয় আবারও ডাকে তাকে, তুর্না। তুর্না ছোট করে জবাব দেয়, হুম। ভেতরে ফুচকা আছে, নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। হুম খাচ্ছি। গাড়ি এসে থামে উদয়দের বাড়ির সামনে। তুর্না গাড়ি থেকে নেমে জোরে জোরে শ্বাস নেয়। উদয়কে গাড়ি থেকে নামতে না দেখে তুর্না নিচু হয়ে গাড়ির খোলা জানালা দিয়ে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আপনি নামবেন না? না, অফিসে যাব আবার। তুর্না বাড়ির ভেতরে চলে আসে। উদয় গাড়ি স্টার্ট দিয়ে নিজ গন্তব্যে যেতে থাকে। তুর্না সিঁড়ি বেয়ে উঠছে আর আজকে দিনটার কথা বারবার ভাবছে। আজ হঠাৎ করেই সেই বর্ষণের অভিশপ্ত রাতটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। এমনটা হয় বলেই গাড়িতে উঠতে চায় না সে। উঠলেও গাড়ির সামনের সিটে কখনোই বসে না। ঘরে এসে ফ্রেশ হয়ে নেয়। কোমর অবধি লম্বা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে বারান্দায় যায় তোয়ালে শুকাতে দিতে। এমন সময় তার ডাক পড়ে। তার শাশুড়ি মা ডাকছে তাকে। তুর্না ঝটপট তার কাছে যায়। উর্মিলা বেগম তুর্নার উদ্দেশ্যে বলেন, আমি একটু বাইরে যাচ্ছি তুর্না। বাসায় তুমি আমি ছাড়া এখন আর কেউ নেই। একা থাকতে কোনো অসুবিধে হবে তোমার মা? তুর্না ঠোঁটে হাসি ঝুলিয়ে জবাব দেয়, না মা, কোনো সমস্যা হবে না। আমি একা থাকতে পারবো। উর্মিলা বেগম বেরিয়ে গেলে তুর্না দরজা লাগিয়ে ঘরে চলে আসে। সে একটা বিষয় লক্ষ্য করেছে, প্রতিদিনই তার শাশুড়ি মা এই সময়টায় বাড়ির বাইরে যায়। ঘণ্টাখানেক পর আবার ফিরেও আসে। যাওয়ার আগে তুর্নাকে বলে যায় ঠিকই, কিন্তু কই যায় তা কখনো বলে না। ঘরে এসে কিছুক্ষণ বই খাতা নিয়ে নাড়াচাড়া করে তুর্না। মন বসছে না কিছুতেই, শরীরটাও ভালো লাগছে না। মাথা ঝিম ধরে আছে। এমন সময় চোখ যায় জানালার বাইরে। ঝুম বৃষ্টি নেমেছে। বৃষ্টির সাথে শীতের প্রকোপও বেড়ে চলেছে। তুর্না কোনো রকমে পড়ার টেবিল থেকে উঠে বিছানায় গা এলিয়ে দেয়। শরীরটা অস্বাভাবিকভাবে গরম হয়ে আসছে তার। সূর্য পশ্চিম আকাশে আরক্তিম আভা ফুটিয়ে নিজের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। ঝাঁকেও ঝাঁকেও পাখির দল নিজেদের নীড়ে ফেরার জন্য ডানা মেলে উড়াল দিয়েছে। সূর্য ডোবার কয়েক মুহূর্ত আগে অফিস থেকে ফেরে উদয়। দরজায় কয়েকবার বেল বাজিয়েও যখন কেউ দরজা খুলল না, নিজের পকেট হাতড়ে চাবি বের করে দরজা খুলে নেয়। ঘরে এসে বিছানায় তুর্নাকে বিড়ালছানার মতো গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে কপাল কিঞ্চিত কুঞ্চিত হয় উদয়ের। সে এতবার বেল বাজালো তাও মেয়েটার ঘুম ভাঙল না। তুর্নার ঘুম তো এত ভারী নয়। উদয় তুর্নার কাছে গিয়ে কয়েকবার ডাক দেয়। তুর্নার কোনো সাড়া নেই। উদয় তুর্নার গালে হাত দেয়, কপালে হাত দিয়ে ছিটকে যায়। তুর্নার গা অস্বাভাবিক গরম। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। পরদিন বেশ ভোরে ঘুম ভেঙে যায় তুর্নার। মাথা তখনও ঝিমঝিম করছে। জ্বর আছে এখনো কিছুটা। চোখ খুলে প্রথমেই দেখে উদয়ের শ্যামবর্ণ মুখখানা। চোখ দুটো বন্ধ উদয়ের। একদম তুর্নার নিকটে এসে রয়েছে।
তুর্না আস্তে ধীরে উঠে বসে বালিশের পাশে থাকা উদয়ের বাম হাতের কাছে একটা ভেজা রুমাল পরে থাকতে দেখে। বেড সাইড টেবিলটায় একটা কাচের বলে পানি রাখা। আবছা আবছা ভাবে গতকাল রাতের কথা মনে পড়ে তুর্নার। মানুষটা কি কাল সারা রাত তাকে জলপট্টি করে দিয়েছে? কেন যেন তুর্নার চোখের সামনে আবছা আবছা উদয়ের জলে ছলছল করা চোখ দুটো ভেসে আসছে। বারবার মনে হচ্ছে গতকাল রাতে যখন সে অর্ধ অচেতন অবস্থায় ছিল উদয় কান্না ভেজা স্বরে বারবার তাকে ডাকছিল। আসলেই কি এমন হয়েছিল, নাকি জ্বরের ঘোরে এসব দেখেছিল তুর্না তা ভেবে পায় না। তুর্না আস্তে করে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে উদয় ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ত্রাসের ছাপ। তুর্না বেরোতেই উদয় তার গালে কপালে হাত দিয়ে অস্থির হয়ে বলে ওঠে, তুমি বিছানা থেকে নেমেছ কেন? তোমার জ্বর এখনো নামেনি? বড়দের কথা শুনতে চাও না কেন তুমি বলো তো? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তোমার না? তুর্না হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, মিহি গলায় বলে, আমি ঠিক আছি। উদয়ের অস্থিরতা তবু কমে না। তুর্নাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে। আর তুর্না অবাকের চরম পর্যায়ে। বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে মুখ ফুলিয়ে বসে আছে তুর্না। জ্বরের কারণে আজ উদয় তাকে ভার্সিটি যেতে দেয়নি। নিজেও অফিস থেকে ছুটি নিয়েছে। আজ উদয়ের বাবা মা কোথায় যেন দাওয়াতে গিয়েছে। প্রতিদিন তুর্নার শাশুড়ি মাই সব রান্না করেন। তুর্নাকে কোনো কাজ করতে দেন না। তার একটাই কথা, নতুন বউ এখনই কিন রান্নাঘরে হাত পুরাতে হবে। আজ দাওয়াত ছিল বলে রান্না করে যেতে পারেননি। তুর্না ভেবেছিল আজ সেই রান্না করবে। রান্না সে ভালোই করতে পারে। কিন্তু সে গুড়ে বালি। উদয় তাকে বিছানায় থেকে নামতে পর্যন্ত দেয়নি। দুপুরে উদয় নিজেই রান্না করেছে। নিজ হাতেই তুর্নাকে খাইয়ে দিয়েছে। আবার খাওয়ার পর মাথায় হাত বুলিয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছে। ঘণ্টাখানেক ঘুমিয়ে সবে উঠেছে সে। আর উঠতে না উঠতেই উদয় তার সামনে ফল দিয়ে ভর্তি একটা প্লেট নিয়ে ধরেছে। না চাইতেন সেসব খেতে হলো তুর্নাকে। পূবাকাশে সূর্য তার আদিম নিয়মে উদিত হয়েছে। ঝাঁকেও ঝাঁকেও পাখিরা উড়ে চলেছে খাবারের সন্ধানে। অভ্যাসবশত ভোর বেলায় ঘুম থেকে উঠে যায় তুর্না। তুর্না ভাঙতেই সে অপ্রস্তুত হয়ে যায়। কারণ তার এক পা উদয়ের পায়ের ওপর, আর এক হাত উদয়ের গলার ওপর। এটা নতুন নয়। এ বাসায় আসার পর থেকে প্রায় দিনই সকালে নিজেকে এই অবস্থায় আবিষ্কার করে তুর্না। তবে ভাগ্য ভালো, উদয়ের দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। নইলে এই অবস্থায় উদয় দেখে ফেললে তুর্না আর তাকে মুখ দেখাতে পারত না লজ্জায়। সেরকম পরিস্থিতি কল্পনা করতেই গালে লালাভ আভা ফুটে ওঠে তুর্নার। কি অদ্ভুত তাই না, পুরো পৃথিবী দাপিয়ে বেড়ানো মেয়েটা এই মানুষটার সামনে আসলে মিয়ে যায়। লজ্জায় মুখ দিয়ে কথা বের করতে পারে না। এটা কোনো নতুন বিষয় না। মানুষটার সাথে পরিচয়ের পর থেকেই বরাবর এমন হয়ে আসছে। তুর্না বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে শাশুড়ি মায়ের কাছে চলে যায়। টুকটাক সাহায্য করে দেয় তাকে সকালের নাস্তা তৈরিতে। সকালের খাবার টেবিলে সাজানোর পরপরই উদয় সহ বাড়ির সবাই ডাইনিং টেবিলে এসে পড়ে। তুর্না তাড়াতাড়ি খেয়ে নিজের ঘরে চলে যায়। হালকা আকাশি রঙের একটা কামিজ পরে তৈরি হয়ে নেয় ভার্সিটি যাবে বলে। উদয় ঘরে এসে তুর্নাকে তৈরি হতে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, তৈরি হলে যে কোথাও যাবে? তুর্নার সহজ উত্তর, হ্যাঁ ভার্সিটি যাব। উদয় তপ্ত শ্বাস ফেলে বলে, আজ না গেলে হয় না? সবে সুস্থ হলে। তুর্না ঠোঁট উল্টে জবাব দেয়, একা একা ভালো লাগে না। উদয় ছোট করে শ্বাস নিয়ে বলে, আচ্ছা অপেক্ষা করো, আমি তৈরি হচ্ছি। বিছানায় পা তুলে বসে উদয়কে গত 10 মিনিট ধরে পর্যবেক্ষণ করছে তুর্না। পুরুষ মানুষেরও তৈরি হতে এত সময় লাগে নাকি? সবশেষে হাতে কালো বেল্টের ঘড়িটা পরে পারফিউম নিয়ে রেডি হওয়া শেষ হলো উদয়ের। তুর্না পারফিউমের ঘ্রাণটা অনেকক্ষণ ধরে অনুভব করল। পারফিউমের ঘ্রাণটা তার বেশ পরিচিত। তুর্না আর উদয় ফ্ল্যাট থেকে বেরিয়ে দোতলা থেকে নিচতলায় নামে। নিচে নেমে তুর্না একবার গ্যারেজের দিকে উকি দেয়। উদয় গ্যারেজের দিকে যেতে নিলে তুর্না বলে ওঠে, আজ বাইকে করে যাই। উদয় তুর্নার দিকে এক পলক তাকালো। দ্বিমত করল না। গ্যারেজ থেকে থেকে বাইকটা নিয়ে বেরিয়ে এলো। তুর্না বাইকে বসে উদয়ের ডান কাঁধে হাত রাখল। বাইক চলছে আপন গতিতে। হিমশীতল হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে তুর্না। স্মৃতির ভিড়ে উকি দিচ্ছে উদয়ের বাইকে প্রথম যেদিন চড়েছিল সেদিনের কথা। তখন তুর্না ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। তুর্না বরাবর ভোর ভোর ঘুম থেকে উঠলেও সেদিন উঠতে বেশ দেরি হয়ে গিয়েছিল। কোনোরকমে তৈরি হয়ে বাড়ির বাইরে বেরিয়ে দেখে উদয় বাইক নিয়ে তাদের বাড়ির দিকেই আসছে। তুর্না আন্দাজ করে নেয় তার বাইকটা তাদের বাড়ির সামনেই থামবে।
কারণ তুষার তখন ডেঙ্গুতে আক্রান্ত। 3 দিন ধরে বিছানা ছাড়তে পারে না। তাকে দেখতেই আসছে উদয়। উদয়ের বাইক তাদের বাড়ির সামনে থামতে না থামতে তূর্ণা উদয়কে বাইক থেকে নামতে না দিয়ে তার বাইকে চড়ে বসে তারা দিয়ে বলেছিল, উদয় ভাই একটু কলেজে নামিয়ে দিয়ে আসুন না প্লিজ, দেরি হয়ে গিয়েছে আজ। উদয় নিজের হাত ঘড়িতে সময় দেখে নেয়। 7:45। তাকে প্রশ্ন করেছিল, তোমার কলেজ কয়টা থেকে? তূর্ণার সহজ জবাব, 8টা থেকে। উদয় আর কিছু না বলে বাইক স্টার্ট দিয়ে 10 মিনিটে তূর্ণাকে কলেজে পৌঁছে দেয়। তূর্ণা বাইক থেকে নেমে চলে যেতে নিলে উদয় তাকে পিছু ডাকে। তূর্ণাকে অপেক্ষা করতে বলে কই যেন যায় উদয়। মিনিট 3 ভিতর ফিরেও আসে, হাতে একটা বড় পলিথিন ব্যাগ নিয়ে। ব্যাগটা তূর্ণার হাতে ধরিয়ে দেয়। তূর্ণা খুলে দেখে তাতে বিভিন্ন ধরনের বিস্কিট, চিপস আর চকলেট দিয়ে ভর্তি। জিজ্ঞাসু দৃষ্টিতে উদয়ের দিকে তাকালে উদয় বলে ওঠে, দিন দিন শরীরের কি অবস্থা বানিয়ে চলেছ তুমি? এভাবে চললে কদিন পর তোমার কঙ্কাল ছাড়া কিছুই পাওয়া যাবে না, বুঝেছ? বেশি বেশি খাবে এখন থেকে। তূর্ণা মাথা দুলিয়ে কলেজের ভেতর ঢুকতে না ঢুকতে তার সব বান্ধবীরা তাকে চেপে ধরে। তাদের একটাই প্রশ্ন, বাইরের ছেলেটা কে ছিল? বান্ধবীদের ভিতর আসমা বলে ওঠে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, পাতানো ভাই, কোনটা হয় রে তোর? একটু সেটিং করিয়ে দিস। শ্যামলা হলে কি হবে দেখতে, কিন্তু সেই আসমার কথায় সেদিন সে দাঁত কেলিয়ে জবাব দিয়েছিল, সে আমার ভাইয়াতো ভাই। তার এমন জবাবে বান্ধবীরা থ মেরে দাঁড়িয়েছিল। তূর্ণা তা দেখে কাচুমাচু হয়ে বলে, না মানে উনি আমার ভাইয়ার বন্ধু, তাই আর কি। বর্তমানে সেদিনের কথা মনে করে আনমনে হাসে তূর্ণা। উদয়ের কাঁধে রাখা হাতটা সরিয়ে উদয়ের পেটের কাছের শার্টের অংশ হাতের মুঠোয় চেপে ধরে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনে। উদয়ের কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে মনে ভাবে, এই মানুষটা কি আদেও তার অপ্রিয়, নাকি শুধু মুখেই তাকে অপ্রিয় বলে সম্বোধন করে সে? এই মানুষটা যদি তার অপ্রিয় হয় তবে পৃথিবীতে প্রিয় বলতে কিছু নেই। আজ থেকে 2 বছর আগে এই মানুষটাকেই তো প্রেমপত্র লিখেছিল সে। যদিও সেটা প্রেমপত্র হয়েছিল কিনা নিশ্চিত বলা যায় না। প্রথমবার লিখেছিল তাই আর কি, নিজের এক বান্ধবীর মাধ্যমে উদয়কে চিঠিটা দিয়েছিল। কিন্তু উদয় সে তো চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে তবে ক্ষান্ত হয়েছিল। যদিও চিঠির প্রেরককে তা উদয় এখনো জানে না। কিন্তু চিঠি ছিঁড়ে ফেলে দেওয়ায় অভিমান জমেছিল তূর্ণার মনে। যেদিন উদয়ের সাথে তার বিয়ের কথা হচ্ছিল সেদিন মনে মনে সে ঠিকই খুশি ছিল। কিন্তু মনের মধ্যে লুকিয়ে রাখা মিছেমিছি অভিমানের জেরে বিয়ের দিন পালিয়ে যেতে চেষ্টা করেছিল তূর্ণা। তবে তার আজ খুব ইচ্ছে করছে সেদিন যে লোকটা তাকে অজ্ঞান করে পালানোর সুযোগ দেয়নি তাকে একটা ধন্যবাদ জানাতে। ভার্সিটি আজও উদয় তূর্ণাকে বাসায় পৌঁছে দিয়েছে। তূর্ণাকে নামিয়ে দিয়ে আবার বাইক স্টার্ট দেয়। তূর্ণা ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে থাকে। তা দেখে উদয় বলে, অফিসে কাজ আছে, যেতে হবে, বলেই নিজ গন্তব্যে যাত্রা শুরু করে। তূর্ণা মনে মনে বলে, ইঞ্জিনিয়ার সাহেব আপনার যখন কাজই থাকে তাহলে কষ্ট করে প্রতিদিন আমাকে বাসায় পৌঁছে দিতে আসেন কেন? আজও তার শাশুড়ি মা তাকে বলে বাইরে চলে গিয়েছে। তূর্ণা বাসায় একা। ভার্সিটি থেকে এসে গোসল করে খেয়ে দিয়ে কিছুক্ষণ শুয়েছিল। কিন্তু এখন আর এমনে ভালো লাগছে না তার। কিছুক্ষণ ঘরের ভিতর এদিক ওদিক পায়চারি করে ঘরের বাইরের দিকে এলো। আনমনে হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে এলো। এই বাসায় মোট 3টি বেডরুম। একটা উদয় তূর্ণার, একটা তার মা বাবার, আর এই ঘরটা বরাবরই তালাবদ্ধ পেয়েছে তূর্ণা। ঘরটায় কখনো যায়নি সে। উর্মিলা বেগম রোজ নিয়ম করে একবার ঘরটা পরিষ্কার করে যান। আজ ঘরটা তালাবদ্ধ না, শুধু দরজা ভিড়িয়ে রাখা। কৌতূহলবশত দরজা ঠেলে ভেতরে আসে তূর্ণা। ঘরটা বেশ পরিপাটি। এদিক ওদিক পরখ করতে করতে বেখেয়ালিভাবে তূর্ণা ঘরের আলমারির খোলা পাল্লাটায় ধাক্কা খায়। তূর্ণার নজর যায় আলমারিতে। আলমারির এই অংশে অনেকগুলো শার্ট ঝুলিয়ে রাখা। তূর্ণা হাত দিয়ে নেড়ে চেড়ে শার্টগুলো দেখতে থাকে। এগুলো উদয়ের সাইজের। কিন্তু উদয় তো এই ধরনের শার্ট পরে না। উদয় যে শার্ট ব্যবহার করে সেগুলোর সবগুলোই এক রঙের। মানে সাদা হলে সম্পূর্ণই সাদা, নীল হলে সম্পূর্ণই নীল। কিন্তু এই শার্টগুলোতে বিভিন্ন রঙের প্রিন্ট। উদয় এই ধরনের শার্ট পরে না। তার শ্বশুরমশাইও এমন রগরগে রঙের পোশাক পরবে না তূর্ণা জানে। কারণ তার শ্বশুরমশাই রাজনীতিবিদ মানুষ। সব সময় সাদা পাঞ্জাবি পাজামা পরেন। তবে এই শার্টগুলো কার? তূর্ণা ভেবে পায় না। শার্টগুলো নাড়াচাড়া করতে করতে তূর্ণার হাতে কি যেন একটা পড়ে। সাদা আর কালোর মিশ্রণের শার্টটার বুক পকেট থেকে একটা কাগজ বের হলো।
তুর্না ভাঁজ ছাড়িয়ে কাগজটা দেখে। কাগজটার এক পাশে একটা মেয়ের ছবি আঁকা। সাদা কাগজে পেন্সিলের আছড়ে নদীর জলে পা ডুবিয়ে রাখা একটা মেয়ের ছবি। তুর্না কাগজের ওপর পাশে দেখে। সেখানে লেখা, প্রিয় বিভাবতী। এটুকুই লেখা। বোধ হয় চিঠির মতো কিছু লিখতে চেয়েছিল কিন্তু লিখতে গিয়েও লিখেনি। তুর্না আবারও ওপর পাশের ছবিটা দেখে। ছবিটার আকর্ষণীয় দিকটি হলো মেয়েটির চোখ। পাকা হাতে আঁকা মনে হলো তুর্নার। চোখ দুটো কেমন জীবন্ত মনে হচ্ছে। কলিং বেলের শব্দে হালকা চমকে ওঠে তুর্না। কাগজটা আগের জায়গায় রেখে আলমারি লাগাতে যায় কিন্তু পারে না। আলমারির পাল্লা বোধ হয় আগে থেকেই নষ্ট। দরজা খুলে দেখে তার শ্বশুর শাশুড়ি জাহাঙ্গীর সাহেব আর উর্মিলা বেগম দাঁড়িয়ে আছেন। তুর্না সরে দাঁড়ায়। তারা ঘরে ঢুকে। জাহাঙ্গীর সাহেব টেবিলে বসেন। আর উর্মিলা বেগম ফ্রেশ হতে চলে যান। তুর্না রান্নাঘরে চলে যায়। সে জানে এই মুহূর্তে তারা এক কাপ খাবে সবকিছুর আগে। চা বানিয়ে টেবিলে নিয়ে আসে। ততক্ষণে উর্মিলা বেগমও চলে আসেন। দুজনেই চা হাতে নেয়। তুর্না কিছুটা ইতস্তত হয়ে কিছুক্ষণ ভূমিকা পালন করে উর্মিলা বেগমের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা মা, ওই যে কোনার ঘরটা, ওটায় কেউ থাকে? উর্মিলা বেগম ঘরটার দিকে দেখে বলতে নেন, ওই ঘরটা, ওটা তো চায় চিনি কম হয়েছে। উর্মিলা বেগমের কথার মাঝেই জাহাঙ্গীর সাহেব বলে ওঠেন। তুর্না সঙ্গে সঙ্গে ছুটে যায় চিনি আনতে রান্নাঘরে। তার অনুপস্থিতিতে জাহাঙ্গীর সাহেব উর্মিলা বেগমের উদ্দেশ্যে বলে ওঠেন, এখনই মেয়েটাকে এসব বলার কি দরকার বলো তো? জানলে কি এমন হবে? জাহাঙ্গীর সাহেব বলে ওঠেন, মেয়েটা সবে এসেছে এই বাড়িতে। আগে নিজেকে মানিয়ে নিক, পরে বলো সব কথা। ভার্সিটির সামনের ছাউনিতে দাঁড়িয়ে আছে তুর্না। ছুটি হয়েছে মাত্রই। সাথে আকশো চিরে নেমেছে ঝুম বৃষ্টি। মিনিট দুয়েকের ভিতর উদয় বাইকে করে আছে। বাইকটা সাইড করে রেখে তুর্নার কাছে গিয়ে ছাউনিতে দাঁড়ায়। রেইনকোট পরা ছিল বিধায় সে ভিজে যায়নি। এসেই তুর্নার উদ্দেশ্যে বলে, সরি আজ দেরি হয়ে গেল একটু। তুর্না তার দিকে তাকিয়ে পিটপিট করে বার কয়েক চোখের পলক ফেলে। কি এমন দেরি হয়েছে যে সরি বলতে হচ্ছে মানুষটাকে? উদয় তুর্নাকে সেখানেই অপেক্ষা করতে বলে কই যেন চলে যায়। তীব্র বৃষ্টির কারণে সে কোথায় গেল তুর্না তা দেখতেও পারে না। তুর্না কাচুমাচু হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। শীত করছে ভীষণ। কিছুক্ষণের মধ্যে একটা রিকশা এসে থাকে তুর্নার সামনে। তাতেই বসে আছে উদয়। গায়ের রেইনকোটটা নেই, খুলে হাতে নিয়ে বসে আছে। ইশারায় তুর্নাকে রিকশায় উঠতে বলে। তুর্নাও বাধ্য মেয়ের মতো বসে যায়। উদয় পলিথিনে বড় অংশটুকু দিয়ে আবৃত করে দেয় তুর্নার ক্ষীণ দেহখানা। রিকশা চলতে শুরু করে। উদয় লম্বা হওয়ায় হুড তোলা রিকশায় তার মাথা সোজা রাখতে পারে না। তার মাথা তুর্নার দিকে হেলে আছে। উদয়কে নিজের এত কাছে পেয়ে বুকের বা পাশটায় যেন হাতুড়ি পেটা চলছে তুর্নার। মিনিট 20 ভিতর তারা বাড়ি পৌঁছে যায়। পুরো সময়টায় দুজনের কেউ কোনো কথা বলেনি। তুর্না রিকশা থেকে নামে। উদয় নেমে পকেট থেকে মানিব্যাগটা বের করে। তুর্না উদয়ের অপেক্ষায় না থেকে চলে আসতে নিলে উদয় পিছু ডাকে। তুর্না পিছে ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। উদয় তা দেখে বলে ওঠে, তোমার চুলের শ্যাম্পু বদলিও। হু? তুর্না উদয়ের কথা বুঝতে পারেনি। উদয় আবারও বলে, তোমার শ্যাম্পুর স্মেল আমার পছন্দ হয়নি। শ্যাম্পু বদলিও। তুর্না হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। কি বলে কি লোকটা বান্ধবীদের কাছে কত শুনেছে হুড তোলা রিকশায় প্রেমিক বা স্বামীর দূরে বেড়ানোর গল্প। স্বামী বা প্রেমিকরা তখন কত রোমান্টিক কথাবার্তা বলে। আর এই মানুষটা ইনি কিনা তুর্নার শ্যাম্পুর ত্রুটি খুঁজতে ব্যস্ত। তুর্না গাল ফুলিয়ে গটগট করে হেঁটে ভেতরে চলে আছে। তা দেখে উদয় নিজের ঠোঁট কামড়ে হাসে। মেয়েটা একটুতেই অভিমান করে বসে থাকে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। পশ্চিমাকাশে রক্তিম বর্ণে ধারণ করে সূর্য তার বিদায়ের ঘোষণা দিয়ে চলেছে। তুর্না বারান্দায় দাঁড়িয়ে টবে লাগানো গাছগুলো দেখছে। বেশিরভাগ গাছের পাতা ঝরে গেছে। শীতকালে এমন হবেই। আবার শীতের শেষে নতুন পাতা গজাবে গাছের ডালে ডালে। পৃথিবীতে কোনো কিছুর শুরু যেমন হয় একদিন শেষ হওয়ার জন্য, তেমনি কোনো কিছু শেষ হয় নতুন কিছুর শুরুর তাগিদে। বাইকের হর্নের আওয়াজ কানে আসে তুর্নার। নিচে তাকিয়ে দেখে উদয় এসেছে। ঘণ্টাখানেক আগে বৃষ্টি থামার পর বেরিয়েছিল বাইক ভেরত আনতে। আকস্মাৎ তুর্না তার গায়ে শীতল কিছু অনুভব করল। আবারও বৃষ্টি এসেছে। তপ্তশ্বাস ফেলে ঘরে চলে আসে সে। ঘরে সে বারান্দার দরজা আর ঘরে জানালা বন্ধ করে দেয়। পর্দাগুলোয় সুন্দর মতো টেনে দেয়। এত বৃষ্টি বিদ্বেষী কেন তুমি বলো তো? পুরুষালী কণ্ঠস্বরে কিঞ্চিত চমকায় তুর্না। তবে কণ্ঠস্বর চিনতে অসুবিধা হয় না।
উদয়ের প্রশ্নটির জবাব কি দেবে বুঝে উঠতে পারে না। উদয় তার জবাবের অপেক্ষাও করে না। হাতঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে বাথরুমে চলে যায়। তূর্ণা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজ শুক্রবার। ভার্সিটি নেই। সকাল সকাল উঠে রান্নাঘরে শাশুড়ি মাকে সাহায্য করতে চলে যায় তূর্ণা। রান্না শেষ করে সকলে একসাথে সকালের খাবার খেয়ে তবে ঘরে আসে তূর্ণা। ঘরে এসেই চোখ যায় বিছানায় থাকা সাদা আর গোলাপির মিশ্রণের কাতান শাড়িটার দিকে। তূর্ণা শাড়িটা হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখে। বেশ সুন্দর শাড়িটা। সহসা বাথরুমের দরজা খোলার আওয়াজ আসে। তূর্ণা সেদিকে ফিরে তাকায়। উদয় বাথরুম থেকে বেরিয়ে আসে। পরনে ধূসর রঙের একটা পাঞ্জাবি। তূর্ণার উদ্দেশ্যে বলে, শাড়িটা পরে নাও, বেরোবো আমরা। তূর্ণার মনে অনেক প্রশ্ন জাগলেও মুখে কিছু না। উদয় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের হাতঘড়ি পরতে উদ্যত হয়। তূর্ণা শাড়িটা হাতে নিয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে ইতস্তত হয়ে বলে, আপনি একটু ঘরের বাইরে যান। উদয় কিঞ্চিত কপাল কুঞ্চিত করে তার দিকে তাকায়। কিছুক্ষণ তূর্ণাকে পরখ করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বোধ হয় বুঝতে পেরেছে তূর্ণা শাড়ি পরবে বলে তাকে বের হতে বলেছে। শাড়িটা পরে চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক পরে নেয় তূর্ণা। ব্যাস, তার সাজা শেষ। তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। উদয় তূর্ণাকে নিয়ে একটা রিকশায় চড়ে বসে। তূর্ণা ঠিকঠাকভাবে রিকশায় বসেছে কিনা তা নিশ্চিত হয়ে রিকশাওয়ালা মামা রিকশা চালাতে বলে। আজ দ্বিতীয়বারের মতো তূর্ণা উদয়ের এত কাছে। আগের বারের সময়টাতে তো ইতস্ততবোধ আর লজ্জায় সময়টা উপভোগী করা হয়নি তূর্ণার। তবে এবার মনে মনে তূর্ণা আগে থেকেই প্রতিজ্ঞা করে রেখেছে শুধু শুধু আর্স্ট হয়ে থেকে সময়টা নষ্ট করবে না, বরং উদয়ের সান্নিধ্য উপভোগ করবে। তূর্ণা নিজেই উদয়ের হাতে হাত রাখে। উদয় আগের নাই থাকে। তূর্ণা যা করছে তাতে বাধাও দেয় না। এতে তূর্ণা এটাকে উদয়ের মৌনসম্মতি ধরে নেয়। নিজেদের মধ্যে দূরত্ব আরও ঘুচিয়ে দিয়ে উদয়ের কাঁধে মাথা রাখে সে। রিকশা এসে থামে কাজী অফিসের সামনে। তূর্ণা কপাল কিঞ্চিত কুঞ্চিত করে এদিক ওদিক দেখতে থাকে। উদয় রিকশা থেকে নেমে তাকে ইশারায় নামতে বলে। তূর্ণা তার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আমরা এখানে এসেছি কেন? উদয় ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলে, আবার বিয়ে করব বলে। তূর্ণা থতমত খেয়ে যায়। অতঃপর উদয়ের অট্টহাসি তার কানে বাড়ি খায়। তূর্ণা তাকে মুখ ভেঙচি দিয়ে রিকশা থেকে নেমে আসে। উদয় তূর্ণার হাত ধরে ভেতরের দিকে হাঁটা দেয়। এখানে উদয়ের এক বন্ধুর বিয়ে আজ। বিয়েতে ছেলেপক্ষের হয়ে সাক্ষী দিতে এনেছে উদয় তূর্ণাকে। নিজেও দিয়েছে। তূর্ণা প্রথমে ভেবেছিল উদয়ের বন্ধু হয়তো পালিয়ে বিয়ে করছে, তাই কাজী অফিসে বিয়ে করছে। কিন্তু না, আসলে উদয়ের সেই বন্ধু অনাথ। বাবা মা বাদ থাক কোনো আত্মীয় স্বজনও নেই তার। উদয়কে বলেছিল বিয়ের সাক্ষী দিয়ে দিতে, কিন্তু সাক্ষী লাগে প্রত্যেক পক্ষে দুজনের। তাই উদয় তূর্ণাকে সাথে নিয়ে এসেছে। বিয়েতে কোনো রকম জাঁকজমক করবে না বলে বিয়েটা কাজী অফিসে হচ্ছে। উদয় তূর্ণার বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সূর্যাস্তের পরপরই ফিরেছে দুজনে। আজ তূর্ণা ভীষণ খুশি। খুশি হবেই না কেন, প্রিয় মানুষটার সাথে থাকলে যে কোনো তুচ্ছ বিষয়ও প্রিয় হয়ে দাঁড়ায়। তূর্ণার স্মৃতির ভিড়ে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিয়ের কাজ শেষে উদয় তূর্ণাকে প্রথমে নিয়ে গিয়েছিল ফুচকা খাওয়াতে। উদয় আর ফুচকা দুটো জিনিসই তার প্রিয়র তালিকায় শীর্ষে রয়েছে। ফুচকা খাওয়ার শেষে কাছেই একটা মেলায় নিয়ে গিয়েছিল তাকে। হরেক রকমের হরেক রঙের চুড়ি কিনে দিয়েছে উদয় তাকে। সেই চুড়িগুলোই নাড়াচাড়া করতে করতে ঘরে ঢুকে তূর্ণা। তার পিছন পিছন উদয়ও। ঘরে এসেই কানে বাজে ঝুমঝুম শব্দ। বুঝতে বাকি থাকে না, বৃষ্টি শুরু হয়েছে। তূর্ণা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর একটু দেরি হলেই এই অসময়ের বৃষ্টিতে তাদের দুজনকে ভিজতে হতো। সহসা উদয় তূর্ণার হাত থেকে চুড়ির প্যাকেটটা নিয়ে বিছানায় রেখে তূর্ণার ডান হাতটা শক্ত করে ধরে টানতে টানতে বারান্দায় নিয়ে যায়। ঝুম বৃষ্টিতে পলকেই ভিজে চুপচুপ হয়ে যায় দুজনা। হঠাৎ হওয়া এই কাণ্ড বুঝে উঠতে সময় লাগে তূর্ণার। যতক্ষণে বুঝেছে ততক্ষণে উদয় তাকে পেছনে থেকে আলতোভাবে জড়িয়ে ধরে রেখেছে। উদয়ের উষ্ণ আলিঙ্গনে হৃদস্পন্দন বেড়ে যায় তূর্ণার। উদয় তূর্ণার কাঁধে নিজের থুতনি রাখে। চোখ বুজে বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করতে লাগে। তূর্ণা বরফের মতো জমে যায়। এমন সময় এক অঘটন ঘটিয়ে বসে উদয়। তূর্ণার গলায় নিজের শীতল ঠোঁটের ছোঁয়া এঁকে দেয়। দিয়েই আবার আগে ন্যায় কাঁধে থুতনি রেখে চোখ বুজে। তূর্ণার শরীরে কাঁপন উঠে যায়। নিজেকে ছাড়িয়ে নিতে চায় উদয়ের হাতের বন্ধন হতে। তখনই কানে আসে শীতল কণ্ঠস্বর, ভয় নেই। তোমার অনুমতি ব্যতীত তোমাতে বিলীন হওয়ার দুঃসাহস আমি দেখাবো না। এই শীতল কণ্ঠস্বরে জমে যায় তূর্ণার পুরো শরীর।
মনে মনে প্রার্থনা করে সময় যেন এখানেই থেমে যায়। প্রিয় মানুষটার আলতো আলিঙ্গনের এই সময়টুকু থেমে যাক অনির্দিষ্ট সময়ের জন্য। প্রকৃতিতে তখন ঋতুরাজ বসন্তের রাজত্ব। শীতে যে গাছগুলোর পাতা ঝরে বিষণ্ণ রূপ ধারণ করেছিল সেগুলোয় এখন নতুন পাতা গজানোর ধুম। সেদিকে তাকালেই সজীবতার ছোঁয়ায় চোখ পুলকিত হয়ে ওঠে। আজ শুক্রবার। তুর্নার ভার্সিটি নেই। তবে উদয়ের অফিসে কাজ আছে, তাই যেতে হবে তাকে। সকালের খাবারগুলো সব গুছিয়ে রেখে তুর্না ঘরে আসে। উদয় তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্ট পরছে। ঘরে ঢুকেই তুর্নার চোখ যায় বিছানায় ফেলে রাখা ভেজা তোয়ালেটার দিকে। ইদানিং পরিপাটি মানুষটাও কেমন অগোছালো হয়ে গেছে। আত্মনির্ভর মানুষটাও এখন ছোটখাটো কাজে তুর্নার ওপর নির্ভরশীল। তুর্না বিছানা থেকে তোয়ালেটা নিয়ে অগ্নি দৃষ্টিতে উদয়ের দিকে তাকায়। ভেজা তোয়ালে বিছানায় ফেলে রাখেন কেন বলুন তো? আগে তো এমন ছিলেন না। দিন দিন এত অগোছালো হয়ে যাচ্ছেন কেন? উদয় হাতঘড়ি পড়তে পড়তে রসিকতার সুরে বলে, যাক, এতদিনে মনে হচ্ছে আমারও বউ আছে। তুর্না নাক ফুলিয়ে বারান্দায় চলে যায়। তোয়ালেটা সুন্দর মতো মেলে দেয়। চোখ যায় গতকাল ধুয়ে শুকাতে দেয়া উদয়ের শার্টগুলোর দিকে। শুকিয়ে গেছে সবগুলো। শার্টগুলো তুলে ঘরে নিয়ে আসে তুর্না। উদয় বেরিয়ে যেতে যেতে বলে, গেলাম আমি। তুর্না তার দিকে এক পলক তাকিয়ে মাথা দুলায়। উদয় বেরিয়ে যায়। তুর্না শার্টগুলো ভাঁজ করে আলমারিতে রাখতে নেয়। কিন্তু আলমারির জামাকাপড়ের অবস্থা খারাপ। সব অগোছালো করে রেখেছে লোকটা। তুর্না একে একে সব শার্ট বের করে গুছিয়ে রাখতে উদ্যত হয়। সহসা তুর্না আলমারিতে একটা ডায়েরি পায়। ডায়েরিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে নেয় সে। বেশ পুরনো বলে মনে হয় তার। সম্পূর্ণ সবুজ মলাটে আবৃত একটা ডায়েরি। ডায়েরিটা কি কোনোভাবে উদয়ের? উদয়ের আলমারি থেকেই তো পাওয়া গেছে। তারই হওয়ার কথা। কৌতূহলবশত ডায়েরিটা খুলে রেখে তুর্না। প্রথম পৃষ্ঠায় কালো কালির আছড়ে লেখা, এক বৃষ্টিস্নাত দ্বিপ্রহরে তোমায় প্রথম দেখেছিলাম শুভ্রপরী। এতটুকুই লেখা। তৃষ্ণার হৃদয় কেমন চিনচিনে ব্যথা হয়। কে এই শুভ্রপরী? উদয়ের খুব কাছের কেউ? হবেই হয়তো। নইলে এত সুন্দর একটা নাম অবশ্যই দিত না। তুর্না পৃষ্ঠা উল্টায়। পরের পৃষ্ঠায় লিখা, যেদিন প্রথমবার তোমায় দেখেছিলাম সেদিন বৃষ্টি ছিল। আমি জানি আমাদের আবার দেখা হবে। আর সেদিন বৃষ্টি হবে। আকস্মাৎ বাসার কলিং বেলের আওয়াজে চমকে ওঠে তুর্না। হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। নিজেকে সামলে নিয়ে ডায়েরিটা আগের জায়গায় রেখে চলে যায় দরজা খুলতে। দরজা খুলে দেখে উদয় দাঁড়িয়ে আছে। তুর্নাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলে, অফিসের ফাইলটা ফেলে গিয়েছি। উদয় ফাইল নিয়ে চলে যায়। তুর্না দরজা লক করে আবার ঘরে চলে আসে। মনে একটাই প্রশ্ন ঘুরছে, ডায়েরিটা কাকে উদ্দেশ্য করে লেখা? পরের পৃষ্ঠাগুলো পড়তে হবে। যদি কিছু জানা যায়। তুর্না দ্রুত আলমারির কাছে যায়। ঠিক তখনই তার শাশুড়ি মায়ের ডাক পড়ে। তুর্না কপালে হাত দেয়। সে তো ভুলেই গিয়েছিল আজ তার শ্বশুরমশাই একগাদা মাছ কিনে নিয়ে এসেছে। আর তার শাশুড়ি মা একাই সব মাছ কাটতে বসেছে। আগে গিয়ে তাকে সাহায্য করা উচিত। রোজকার মতো আজকেও উদয় তুর্নাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিস চলে গেছে। ইদানিং তুর্নার ভার্সিটি থাকাকালীন বেশিরভাগ সময় কাটে নওরিনের সাথে। আজও তার ব্যতিক্রম নয়। নওরিন আজ শুভ্র রঙের একটা কামিজ পরে এসেছে ভার্সিটিতে। যদিও সবসময় জিন্স আর টপস পরে আছে। তুর্না কয়েক মুহূর্ত অনিমেষ তাকিয়ে থাকে নওরিনের দিকে। শুভ্র রঙে বেশ সুন্দর লাগছে তাকে। কিন্তু তুর্নার মাথায় চলছে হাজারো চিন্তা। আর বুকের ভিতর তোলপাড়। বারবার উদয়ের ডায়েরির সেই শুভ্রপরীর কথা মাথায় আসছে। আর চোখের সামনে ভেসে উঠছে শুভ্র রঙের রাঙা নওরিন। তুর্না আর নওরিন দুজনেরই আজ কোনো ক্লাস করতে ইচ্ছে করছে না। দুজনে হাঁটতে হাঁটতে ক্যান্টিনে চলে আসে। ক্যান্টিনে তখন খুব বেশি কেউ নেই। দুজনে মুখোমুখি দুটো চেয়ার টেনে বসে পড়ে। নওরিন তুর্নার উদ্দেশ্যে বলে ওঠে, তুর্না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। সত্যি করে বলবে কিন্তু? বিক্ষিপ্ত মন নিয়ে বসে থাকা তুর্না সচকিত দৃষ্টিতে নওরিনের দিকে তাকায়। মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। নওরিন একটু নড়েচড়ে বসে বলে, শুনেছি যারা অন্যের সামনে সবসময় নিজেকে হাসি খুশি দেখায় তারাই নাকি একাকিত্বে সব থেকে বেশি দুঃখী হয়। তুমিও তো সবসময় হাসি মুখে ঘুরে বেড়াও। তাহলে কি একাকিত্বে তুমিও কষ্ট পাও? তুর্না নিঃশব্দে হেসে জবাব দেয়, যবে থেকে উদয় নামক মানুষটার জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছি একাকিত্বের সংজ্ঞাটাই ভুলে গেছি। তুর্না কথা বুঝতে নওরিনের খানিক সময় লাগে। পরে বুঝতে পেরে ঠোঁটে প্রশস্ত হাসির রেখা ফুটিয়ে তোলে। দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা থাকে।
নীরবতা ভেঙে তূর্ণা নওরিনের উদ্দেশ্যে বলে, এবার আমি একটা প্রশ্ন করি? নওরিন নিঃশব্দে হেসে বলে, হুম করো। তূর্ণা কোনো রকম ভূমিকা পালন না করে সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, উদয়কে ভালোবাসো? নওরিন খানিক সময় হতভম্বের ন্যায় তূর্ণার দিকে তাকিয়ে থাকে। অতঃপর নিজেকে সামলে নিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, আমাদের জানার আর বোঝার মাঝেও অনেক ভুল থাকে তূর্ণা। মুদ্রার যেমন এপিঠ ওপিঠ দুই দিক, তেমনি আমরা যা জানি তার ওপর দিকেও কিছু সত্য থেকে যায় পর্দার আড়ালে। তূর্ণা দীর্ঘশ্বাস ফেলে। প্রশ্নটা তার করা ঠিক হয়নি, ভালোভাবেই বুঝেছে। কিন্তু তারই বাকি করার ছিল। ডায়েরির ওই 2 পাতা পড়ার পর থেকেই তার মন বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। গত কিছুদিন হলো কেন যেন মনে হয় নওরিনের উদয়ের প্রতি কোনো অনুভূতি আছে। আর আজ নওরিন সে সাদা পোশাকে দেখে নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। হুট করেই প্রশ্নটা করে ফেলেছে। কফি শপে কপাল কুঁচকে বসে আছে তূর্ণা। তার দৃষ্টি সামনে বসে থাকা তার বান্ধবী আসমার লাজুক লাজুক মুখভঙ্গিতে। প্রায় আধ ঘন্টা হলো এভাবেই বসে আছে তারা। ভার্সিটি শেষে তূর্ণার ফোনে আসমার ফোন আসে। তারা দুজন আলাদা ভার্সিটিতে পড়ে। আজ হুট করে আসমা ফোন দিয়ে তূর্ণাকে দেখা করতে বলল। তূর্ণা মানা করেনি। অনেক দিন পর নিজের প্রিয় বান্ধবীর সাথে দেখা করবে ভেবে খুশিই হয়েছিল। তাই উদয়কে আগেই ফোন করে জানিয়ে দিয়েছে। তাকে আসতে বারণ করে দিয়েছে। তূর্ণা এবার বিরক্ত হয়ে বলল, লজ্জা পাওয়া বাদ দিয়ে এবার অন্তত বল আমাকে কেন ডেকেছি সেখানে। গত আধ ঘন্টা ধরে তোর এই লজ্জা পাওয়া দেখতে দেখতে আমি পচে গেছি ভাই। আসমা আবারও লাজুক ভঙ্গিতে তূর্ণার দিকে তাকায়। কিছু বলতে নিলেই তার ফর্সা গালে লালাভ রেখা ফুটে ওঠে। বলতে গিয়েও থেমে যায়। তূর্ণা বিরক্ত হয়ে বলে, তুই এখানেই বসে লজ্জা পেতে থাক। আমি চললাম। আমার বাবা একটাই জামাই। আমি সময়মতো বাড়ি না ফিরলে টেনশনে অক্কা পাবে। তূর্ণা উঠতে নিলে আসমা তাকে আটকায়। লজ্জায় লাল হয়ে বলে, তূর্ণা তুই বোধ হয় খালামণি হতে চলেছিস। আসমার কথা বুঝতে তূর্ণার খানিকক্ষণ সময় লাগে। বুঝতে পেরে খুশিতে আসমাকে গিয়ে জড়িয়ে ধরে। তার খুশি আর দেখে কে। আসমা আমতা আমতা করে বলে, আসে ছাড়। আমি এখনো শিওর না। তূর্ণা আসমাকে ছেড়ে দিয়ে বলে, মানে? এখনো টেস্ট করাসনি? আসমা না বোধক মাথা নেড়ে জবাব দেয়, তোর দুলাভাইকে এখনো বলিনি। আজ টেস্ট করাবো। পজিটিভ হলে তবেই বলবো। তুই একটু আমার সাথে হাসপাতালে যাবি প্লিজ? তূর্ণা সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। অতঃপর দুজন চলে আসে হাসপাতালে। যেই না আসমার সিরিয়াল নাম্বার এলো অমনি তূর্ণার ফোনে কল এলো। কানাডা থেকে তার খালামণি ফোন করেছে। আসমা তাকে কলে কথা বলতে বলে একাই ডাক্তারের কেবিনে ঢুকল। তূর্ণা ফোনে কথা বলতে বলতে হাসপাতালের অন্যদিকে চলে আসে। খালামণির সাথে দীর্ঘ দিন পর কথা হচ্ছে তার। তাই কথার পরিমাণটা একটু বেশি। কথা শেষে কল কাটতেই তার চোখে পড়ে অনাকাঙ্ক্ষিত এক মুখশ্রী। তাকে হাসপাতালে দেখবে এমন আশা করেনি তূর্ণা। অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি? উদয়ও কিছুটা হতভম্ব হয়েছে ঠিক, কিন্তু তা প্রকাশ করে না তূর্ণার সামনে। নিজেকে স্বাভাবিক রেখে ছোট করে জবাব দেয়, হুম। তূর্ণা উদয়ের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি হাসপাতালে কেন? উদয় বেশ স্বাভাবিকভাবেই জবাব দেয়, নওরিনের সাথে এসেছি। কেন? তূর্ণার প্রশ্নে খানিকক্ষণ চুপ থেকে উদয় জবাব দেয়, নওরিনের এবর্ষণ করাতে। প্রশ্নের এমন উত্তর আশা করেনি তূর্ণা। কি বলবে বুঝে উঠতে পারে না। তাই ছোট করে বলে, ও। উদয় প্রশ্ন ছুড়ে দেয়, বাচ্চার বাবাকে জিজ্ঞেস করবে না? তূর্ণার কাঠের পুতুলের মতো বলে, কে? যদি বলি আমি? তূর্ণা বিস্মিত হতভম্ব। গলা দিয়ে কোনো কথা বেরোয় না। বুকের বা পাশটায় বোধ হয় কেউ হাতুড়ি পেটা করছে। এটাই হয়তো স্বাভাবিক। ভালোবাসার মানুষটির মুখে এমন কথাকেই বা সহ্য করতে পারে। অবাধ্য চোখের অশ্রু বেরিয়ে আসতে চায় দু চোখ বেয়ে। কোনো রকমে নিজেকে সামলে তূর্ণা আটকা আটকা গলায় বলে, কি বলছেন এসব? উদয় ভাবলেশহীন। যেন কিছুই বলেনি সে। অথচ সে যা বলেছে তাতে তূর্ণার হৃদয় ভেঙে খানখান হয়ে যাচ্ছে। সহসা তৃতীয় ব্যক্তির গলার আওয়াজ কানে আসে, আরে তূর্ণা তুমি এখানে? তূর্ণার চোখ যায় নওরিনের দিকে। ডান হাত দিয়ে নিজের ব্যান্ডেজ করা বাম হাত ধরে তাদের দিকে এগিয়ে আসে নওরিন। তূর্ণা ভ্রু কুঁচকে তাকায় সেদিকে। নওরিন তূর্ণার দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকায়। তূর্ণার দৃষ্টি বুঝতে পেরে নিজেই বলে, দেখো না, ছুরি দিয়ে আপেল কাটতে গিয়ে নিজের হাতই কেটে ফেলেছি। তূর্ণা হতভম্ব। নওরিন তার হাত কেটেছে বলে ডাক্তারের কাছে এসেছে। তাহলে উদয় কেন তাকে অমন কথা বলল? ওই কথাটা বলতে কি তার বিবেকে কোথাও আটকালো না?
নওরিন উদয়ের উদ্দেশ্যে বলে, ভাইয়া ধন্যবাদ তোমাকে সাহায্য করার জন্য। আর আমি এখন ফিরব না। হাসপাতালে আরো কিছুক্ষণ তার সাথে থাকব। তুমি বরং তুর্নাকে নিয়ে চলে যাও। নওরিন কার সাথে থাকবে বলছে তা তুর্না বুঝতে পারে না। বোঝার চেষ্টাও করে না। তার মনে তীব্র অভিমান বাসা বেঁধেছে। সেখানে আর দাঁড়িয়ে না থেকে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে। উদয় তুর্নার পিছে যেতে গিয়েও থেমে যায়। নওরিনের উদ্দেশ্যে বলে, রোজ রোজ কেন এভাবে পড়ে থাকো বলো তো? তার তো কোনো হুঁশই নেই। নওরিন নিঃশব্দে হেসে বলে, তুমি এই কথা বলছো ভাইয়া? আমার অনুভূতি তুমি ব্যতীত কে বুঝবে বলতো? ভালোবাসা মানুষকে কত কি না করতে বাধ্য করে। তুর্না একাই বাসায় ফিরে এসেছে। উদয়ের জন্য অপেক্ষা করেনি। আজকের দেওয়া আঘাতটা সে কোনোদিন ভুলবে না। কেন মানুষটা তাকে ওই রকম একটা কথা বলল? হোক না তা মিথ্যে। বাসায় এসে দেখে তুষার ড্রয়িং রুমে উর্মিলা বেগমের সাথে বসে আছে। তুর্নার কাছে তা অস্বাভাবিক লাগেনি। বাসা বেশি দূর না হওয়ায় প্রায়ই হুটহাট তুষার চলে আসে এই বাড়িতে। বোনকে এক পলক না দেখলে নাকি তার ভালো লাগে না। তুর্নার চেহারার মনমরা ভাব চোখ এড়ায় না তুষার আর উর্মিলা বেগমের। তুর্না ফ্রেশ হয়ে আসছে বলে নিজের ঘরে চলে যায়। ফ্রেশ হয়ে নিজের শাশুড়ি মায়ের কাছে চলে যায় অনুমতি নিতে। কয়েকদিন বাপের বাড়ি গিয়ে থাকবে সেই অনুমতি। উর্মিলা বেগম বুঝতে পারেন মেয়েটার মন খারাপ। তার উপর অনেকদিন হয়েছে সে বাপের বাড়ি যায়নি। তাই তিনি আর বারণ করলেন না। উদয়ের অনুপস্থিতিতেই তুর্না তুষারের সাথে বেরিয়ে আসে। তুর্না তার বাপের বাড়ি এসেছে ঘণ্টাখানেক আগে। মা বাবার সাথে কিছুক্ষণ গল্প করে নিজের ঘরে এসে বসে। পুরো ঘরটা একবার চোখ বুলিয়ে নেয়। আগের মতোই আছে সব। নীলাশা বেগম রোজ নিয়ম করে মেয়ের ঘর পরিষ্কার করেন। দীর্ঘশ্বাস ফেলে তুর্না। ভালো লাগছে না তার কিছুই। দুপুর গড়িয়ে যাচ্ছে। গোসলটা সেরে ফেলা দরকার। তুর্না উঠে আলমারির কাছে যায়। জামাকাপড় বের করে। সহসা তার হাতে টান পড়ে। পুরুষালী শক্ত হাতের বন্ধনে তার হাত আবদ্ধ। আবদ্ধ হাতটিতে টান খেয়ে তুর্না সামনে ফিরে তাকায়। তুর্না বিস্মিত। উদয় এই সময় এখানে। আকস্মিকভাবে উদয় তুর্নাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। তুর্নার শ্বাস নিতে কষ্ট হয় এতটাই শক্ত করে ধরেছে তাকে। কিছুক্ষণ এভাবেই অতিবাহিত হওয়ার পর উদয়ের কণ্ঠস্বর কানে আসে তুর্নার। বিশ্বাস করো আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কিভাবে রিয়েক্ট করো। তোমাকে কষ্ট দিতে চাইনি আমি। বারবার একই কথা বলতে থাকে সে কষ্ট দিতে চায়নি তুর্নাকে। তুর্নার ছটফটানি বেড়ে যায়। উদয় তাকে ছেড়ে দেয়। তুর্নার দুই গাল নিজের দুই হাত রেখে কাপা কাপা স্বরে বলে, কথা দাও আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। তুর্না নিজের বিস্ময় কাটাতে পারে না। উদয়ের চোখে চোখ রাখে। সেই চোখে আকুতি। উদয়ের ছলছল ভীতু চোখের আকুতি ফেলতে পারে না তুর্না। সেদিন উদয় তুর্নার কাছে ক্ষমা চেয়েছিল বারবার করে। তুর্নাও ক্ষমা করে দিয়েছিল। ভালোবাসা কত কি না করাই মানুষকে দিয়ে বড় বড় অপরাধও মানুষ ক্ষমা করে দেয় এই ভালোবাসার জন্য। আর সেখানে উদয়ের ভুল তো খুব বড় কিছু না। রাতে খাওয়ার সময় উদয়ের বাবা জাহাঙ্গীর সাহেব উদয়ের উদ্দেশ্যে বলেন, উদয় কাল তোমার গ্রামে যাওয়ার কথা না? উদয় মাথা দুলিয়ে বলে, হ্যাঁ যাব কাল। তুর্না অবাক হয়ে উদয়ের দিকে তাকায়। কই তাকে তো এই বিষয়ে একবারও বলল না। জাহাঙ্গীর সাহেব পানির গ্লাসটা শেষ করে আবার উদয়ের উদ্দেশ্যে বলেন, তুর্নাকেও সাথে নিয়ে যেও। তোমাদের ঘোরাফেরাও হয়ে যাবে সাথে বাড়ির কাজটাও হয়ে যাবে। উদয় মাথা দুলায়। জাহাঙ্গীর সাহেব আবারও বলেন, দূরের রাস্তা বাইকে যেও না, গাড়ি নিয়ে যেও। খাওয়ার শেষে উর্মিলা বেগমের সাথে টেবিল পরিষ্কার করে একেবারে ঘরে আসে তুর্না। এসে দেখে উদয় মাথায় হাত দিয়ে বসে আছে। তুর্নার উপস্থিতি টের পেয়ে উদয় তুর্নার উদ্দেশ্যে বলে, এদিকে এসো। তুর্নাও বাধ্য মেয়ের মতো উদয়ের কাছে যায়। উদয় তুর্নার হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। অতঃপর তুর্নার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। দুই হাত দিয়ে তুর্নার কোমর জড়িয়ে ধরে তুর্নার উদ্দেশ্যে বলে, মাথা ব্যথা করছে, টিপে দাও। তুর্না মুচকি হেসে উদয়ের ছোট ছোট চুলগুলোর মাঝে হাত ডুবিয়ে দেয়। কিছুক্ষণ এভাবেই কেটে যায়। তারপর নীরবতা ভাঙে তুর্নার কথায়, কাল যে আমরা গ্রামে যাব জামাকাপড় গোছাতে হবে না? উদয় নিচু গলায় জবাব দেয়, আমি গুছিয়ে রেখেছি দুজনেরটাই। ভোরবেলায় দুজন বেরিয়ে পড়ে উদয়দের গ্রামের উদ্দেশ্যে অর্থাৎ সিরাজগঞ্জের উদ্দেশ্যে। ভোরবেলা হওয়ায় যানজট নেই তেমন। গাড়ি নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছে। তুর্না গাড়িতে উঠেই ঘুম দিয়েছিল। সেই ঘুম আর ভাঙেনি। আর উদয়ের দৃঢ় মনোযোগ গাড়ি ড্রাইভিংয়ের দিকে। ঘুমের মাঝে নড়েচড়ে ওঠে তুর্না। সহসা মনে হয় কেউ তার দিকে গভীর দৃষ্টিপাত করে রেখেছে।
ঘুম ঘুম চোখে চোখ মেলে সে। চোখ যায় তার দিকে, অনিমেষ তাকিয়ে থাকা উদয়ের মুখশ্রীতে। আশপাশে একবার চোখ বুলিয়ে নেয়, নিভু নিভু গলায় বলে, আমরা চলে এসেছি। উদয়ের ধ্যান ভাঙে, ছোট করে জবাব দেয়, হুম। তূর্ণা ঠোঁট উল্টে বলে, আমায় ডাকলেই তো পারতেন। কতক্ষণ হলো এভাবে বসে আছেন? উদয় নিঃশব্দে হেসে গাড়ি থেকে নামে। তূর্ণাও নেমে যায়। তারা নামতেই এক মধ্যবয়স্ক লোক এসে উদয়ের হাতে চাবি দিয়ে বলে, আপনারা আসবেন দেখে ঘর পরিষ্কার করে রেখেছি। উদয় লোকটাকে ধন্যবাদ জানিয়ে তূর্ণাকে সাথে নিয়ে ভেতরে ঢুকে। তূর্ণা আশপাশ বেশ মনোযোগ দিয়ে দেখে নেয়। বাড়িটা অনেক পুরাতন, কয়েক জায়গায় দেয়ালের ইট ভাঙা, ফার্নিচার কোনোটাই একেবারে অক্ষত নেই। তবে তাদের যে ঘরটায় থাকতে দেয়া হয়েছে সেটা তেমন ভাঙাচোরা অবস্থা নেই, থাকার মতোই। বিকেল বেলায় তূর্ণা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখে। এখন ভাঙাচোরা হলেও একসময় যে এই বাড়িতে জাঁকজমক ছিল দেখেই বোঝা যায়। একা কিছুক্ষণ ঘুরে বিরক্ত হয়ে যায় তূর্ণা। উদয় সে তো সেই কখন গ্রামের কিছু লোককে নিয়ে এই বাড়িটা যে জমির উপর সেই জমি মাপযোগ করতে বেরিয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঘরে চলে আসে তূর্ণা। মিনিট দুয়েকের মধ্যে উদয়ও ফিরে আসে। তূর্ণার উদ্দেশ্যে বলে, চলো গ্রামটা ঘুরিয়ে দেখাই তোমাকে। সন্ধ্যা নামার আগ দিয়ে বাড়ি ফিরে তারা। ফিরেই তূর্ণা বলে ওঠে, কি সুন্দর আপনাদের গ্রামটা। উদয় কিছু বলে না। তূর্ণা অভিমানী গলায় বলে, বাবা না বললে আমাকে তো নিয়েই আসতেন না তাই না? নিজেই একা একা আসতেন। উদয় নিঃশব্দে হেসে তারপর জবাব দেয়, এত বড় অপবাদ দিকে তোমার বুক কাঁপল না বউ? আমি তো বাবার বলার আগেই তোমার আর আমার জামাকাপড় সব গুছিয়ে রেখেছিলাম। উদয়ের মুখে বউ সম্বোধনটায় কেমন কেঁপে ওঠে তূর্ণা। এই ডাকটায় কি যেন একটা ছিল। নিজেকে সামলে নিয়ে তূর্ণা আবার প্রশ্ন করে, আচ্ছা আমরা এখানে কেন এসেছি? উদয় স্বাভাবিক গলায় জবাব দেয়, এই বাড়িটা ভেঙে এখানে নতুন করে বাড়ি বানানো হবে। বাবার ইচ্ছা এটা। কিন্তু জমি নিয়ে স্থানীয় লোকেরা একটু ঝামেলা করছিল, তাই তাদের সাথে কথা বলে সবটা মিটিয়ে নিতে বাবা আমাকে পাঠিয়েছে। আর কনস্ট্রাকশনের কাজটা আমার কোম্পানিকে দিয়েছে। ভোরবেলায় উদয় বাড়ির পাশে পুকুর পাড়ে হাঁটতে চলে আসে। ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে এই নদীটার সাথে। তূর্ণা এখনো ঘুমে, নয়তো তাকে নিয়েই আসতো। ছোটবেলার কিছু হাসি কান্নার গল্প শোনাতো। সহসা কোনো মেয়েলি হাতের শক্ত বন্ধনে আবদ্ধ হয় উদয়। উদয় বুকে মাথা রেখে হাত দুটো উদয়ের পিঠে রাখে। নখ গেথে যায় উদয়ের সুঠাম পিঠে। তবু মেয়েটির কোনো হুঁশ নেই। অচেনা কোনো মেয়ের সাথে আলিঙ্গনে লিপ্ত হয়ে অস্বস্তি লাগে উদয়ের। কান্না ভেজা গলা কানে আসে, আপনি আমায় ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন শহুরে বাবু? আপনার পথ চেয়ে এতগুলো দিন পার করে দিয়েছি, অবশেষে আপনার দেখা মিলল। আমার অপেক্ষা শেষ হলো। নিস্তব্ধ অপরাহ্ন, নীল আকাশে শুভ্র মেঘের আনাগোনা, থেকে থেকে ঝাঁকেও ঝাঁকেও পাখি উড়ে যায়। গ্রামের আঁকাবাঁকা পথে তূর্ণাদের গাড়ি এগিয়ে যায়। আজই তারা ঢাকায় ফিরবে। তূর্ণার মন বিষণ্ণ। আরও কিছুদিন থাকতে চেয়েছিল সে এই গ্রাম্য পরিবেশে, কিন্তু সে গুড়ে বালি। অফিস থেকে উদয়ের ফোন এসেছিল, দরকারি কাজে যেতে হবে তাকে। তূর্ণা গাড়ির জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছে। গাড়ির জানালার কাঁচ নামানো, সবে 2-3 মিনিট হয়েছে গাড়ি চলেছে। সহসা গাড়ি থামিয়ে দেয় উদয়। গাড়ির গতি থেমে যাওয়ায় তূর্ণা বাইরে থেকে দৃষ্টি সরিয়ে উদয়ের দিকে দৃষ্টিপাত করে। বুঝে উঠতে পারে না কেন গাড়ি থামিয়েছে সে। উদয়ের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায় তূর্ণা। গাড়ির থেকে কয়েক হাত দূরে সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। উদয়ের একটু সময় লাগলেও মেয়েটাকে চিনে ফেলে। এটা সেই সকালের মেয়ে এটা। উদয় তূর্ণাকে গাড়িতে বসে থাকতে ডলে নিজে গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যায়। তূর্ণা গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। কি যেন কথা বলছে তারা, কিন্তু তূর্ণা তা শুনতে পারে না। মিনিট 5 পর উদয় মেয়েটাকে সাথে নিয়ে গাড়ির কাছে আসে। তূর্ণা যেদিকটায় বসেছিল সেদিকে গিয়ে জানালার বাইরে থেকে তূর্ণার উদ্দেশ্যে বলে, তূর্ণা পেছনের সিটে গিয়ে বসো। হু। উদয়ের কথা বুঝতে সময় লাগে তূর্ণার। উদয় আবারও বলে, বিভা আমাদের সাথে ঢাকায় যাবে, তুমি পেছনের সিটে বসো, এখানেও বসবে। তূর্ণা গোল গোল চোখ করে একবার উদয়ের দিকে তাকায় একবার মেয়েটার দিকে। কে এই মেয়ে? আর তাদের সাথেই বা কেন যাবে? গেলেও তার সিটেই কেন বসতে হবে? উদয়ের পাশে? আকস্মাৎ মনে আসে সেদিনের সেই ছবির কথাটা, সাথেকেই বিভাবতী সম্বোধনের অলিখিত চিঠিটার কথা। এই মেয়েটার নামও তো বিভা বলছে উদয়। তবে কি মেয়েটার সাথে উদয়ের কোনো সম্পর্ক আছে? উদয় এবার ধমকে ওঠে, কি হলো বসে আছো কেন? বের হও।
তুর্না মুখ ভার করে বেরিয়ে পিছনের সিটে বসে। আর সেই মেয়েটা সামনের সিটে উদয়ের পাশে। উদয় ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। আর তুর্না নিজ মনে নানা ভাবনা চিন্তায় মত্ত। এত ভাবনা চিন্তায় নিজেকে না ডুবিয়ে রাখলে হয়তো তার চোখে পড়ত উদয়ের বারবার তার দিকে তাকানো। গাড়ির সামনের আয়নাটায় তুর্নার গোলগাল মুখশ্রীতেই উদয় নামক মানুষটা ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে চোখ বুলিয়ে নিচ্ছে বারবার। তাহলে কি এই কারণেই তুর্নাকে পিছনের সিটে বসতে বলেছিল? ঢাকায় আসার পর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। বিভা নামের মেয়েটা উদয়দের বাসাতেই থাকে। তুর্না লক্ষ্য করেছে একদিনে বিভার সাথে উর্মিলা বেগমের বেশ সখ্যতা গড়ে উঠেছে। প্রায়ই দুজন একসাথে কই যেন বেরিয়ে যায়। বিভা আর উর্মিলা বেগমের সখ্যতা তুর্নার মনে দাগ না কাটলেও উদয়ের সাথে বিভার সখ্যতা সহ্য করতে পারে না তুর্না। প্রায়ই দেখা যায় দুজন কি নিয়ে যেন কথা বলছে। হুটহাট দুজন বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। সবটাই তুর্নার নজরে পড়েছে। রাত 11টা। তুর্না বিছানায় শুয়ে এদিক ওদিক করছে। ঘুম ধরা দিচ্ছে না চোখে। উদয় পাশে বসে ল্যাপটপে নিজের কাজ করছে। তুর্নার ছটফটানি দেখে ল্যাপটপ রেখে ঘরের লাইট অফ করে দেয়। তুর্নার পাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। ক্লান্ত থাকায় চোখে ঘুমও ধরা দিতে সময় লাগে না। উদয়ের ঘুমিয়ে যাওয়া টের পেয়ে তুর্না উদয়ের দিকে ফিরে। পূর্ণিমা রাত হওয়ায় চাঁদের আলোতে উদয়ের মুখশ্রী আবছা আবছা দেখা যায়। সেদিকেই অনিমেষ তাকিয়ে থাকে তুর্না। মনে মনে এই মানুষটাকে নিয়ে হাজারো কল্পনা জল্পনা আঁকে। মানুষটাকে হারিয়ে ফেলার ভয় মনে বারবার উকি দিয়ে যায়। সহসা বেজে ওঠে উদয়ের ফোন। তুর্না চোখ বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার ভান ধরে। ফোনের ওপাশ থেকে কি বলে তা শুনতে পায় না। শুধু শোনে উদয় কাউকে বলছে এক্ষুনি আসছি। উদয় তুর্নার পাশ থেকে উঠে গিয়ে নিজের জ্যাকেটটা পরে বেরিয়ে যায়। উদয়ের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তুর্না উঠে বসে। কে ফোন করেছিল উদয়কে যে সে এভাবে হম্বিতম্বি করে বেরিয়ে গেল? তুর্না বিছানা ছেড়ে উঠে বারান্দার কাছে যায়। নিচে তাকিয়ে দেখে উদয় গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসছে। আর তার সাথে রয়েছে বিভা নামের মেয়েটি। তুর্না জোরে জোরে শ্বাস নিতে থাকে। সহ্য হচ্ছে না আর তার। আজ এর একটা বিহিত করতেই হবে। তুর্না দপদপ করে পা ফেলে বিছানায় গিয়ে বসে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর হঠাৎ মাথায় আসে উদয়ের সেই ডায়েরিটার কথা। এতদিন সুযোগই পায়নি ডায়েরিটা পড়ার। উদয় যেহেতু এখনো আসেনি তবে পড়াই যায় এখন। তুর্না উঠে গিয়ে আলমারি থেকে ডায়েরিটা বের করে নিয়ে আসে। আগের জায়গাটাই ছিল, তাই খুঁজতে হয়নি। সেদিন যতটুকু পড়েছিল তার পরের পৃষ্ঠা থেকে পড়তে শুরু করে তুর্না। বলেছিলাম না আমাদের দ্বিতীয় সাক্ষাতেও বৃষ্টি হবে, মিলল তবে আমার কথা। এতটুকু লিখা। পৃষ্ঠা উল্টায় তুর্না। জানো তোমার আর বৃষ্টির মাঝে অদ্ভুত সম্পর্ক আছে। প্রথমত যেদিনই তোমার সাথে দেখা হয় সেদিনই বৃষ্টি হয়। দ্বিতীয়ত বৃষ্টি আমার ভীষণ প্রিয় আর তুমিও। তৃতীয়ত বৃষ্টি আমি চাইলেই আকাশ হতে ঝরে না আর তোমাকেও চাইলেই আমি পাবো না। পরের পৃষ্ঠায় লিখা, ভালোবাসা কি? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। কিন্তু যেদিন তোমার পদচারণা ঘটেছে আমার জীবনে সেদিন থেকে বুঝেছি ভালোবাসা কি। সাথে এও বুঝেছি ভালোবাসার দহন যন্ত্রণা কতটা পোড়ায় মানুষকে। পরের পৃষ্ঠায় লিখা, তোমার প্রতি আমার অনুভূতি তুমি ব্যতীত তোমার আশেপাশের সবাই জানে। কি অদ্ভুত তাই না? পৃষ্ঠা উল্টায় তুর্না। আমার হৃদয়ের বিরহ যন্ত্রণা তুমি কি কখনোই বুঝবে না? নিজের অজান্তেই আমি নামক মানুষটাকে তুমি আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে চলেছ, তা কি টের পাও তুমি? পরের পৃষ্ঠায় লেখা, সে আমার না হোক তবু আমার সম্মুখে অন্য কারো না হোক। তুর্নার হৃদয় কেঁপে ওঠে। এই কথাটার ভার তার ক্ষুদ্র মস্তিষ্ক বহন করতে পারে না। কোনো রকম নিজেকে সামলে পৃষ্ঠা উল্টায়। কিন্তু কিছু লেখা পায় না। পরের আরো কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখে তবু কিছু লেখা নেই। এতটুকুই লেখা, ডায়েরিটা আগের জায়গায় রেখে বিছানায় শুয়ে পড়ে তুর্না। রাত 12:30টার দিকে বাড়ি ফেরে উদয়। তুর্না জেগেই ছিল কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। উদয় গা থেকে জ্যাকেটটা খুলে বিছানায় গা এলিয়ে দেয়। রাত আধো ঘুম আধো জাগরণে কেটে যায় তুর্নার। ভোরের আলো ফুটেছে খানিকক্ষণ আগে। ঘড়িতে বাজে 6:30। উদয়ের ফোন বেজে ওঠে। তুর্নার চোখ থেকে ঘুম আগে থেকেই পালিয়েছে। চোখ বুজে শুয়েছিল কেবল। উদয় ঘুম ঘুম চোখ মেলে ফোনটা হাতে নেয়। কল রিসিভ করে। ওপাশ থেকে কি যেন শুনে আগের মতোই বলে সে তাড়াতাড়ি আসছে। বিছানা ছেড়ে উঠে কোনোরকম মুখটা ধুয়ে জ্যাকেটটা পরে বেরিয়ে যেতে নেয় উদয়। ঘরের দরজাটা যেই না খুলেছে অমনি কানে বাড়ি খায় তুর্নার থমথমে গলার আওয়াজ। এত সকালে কোথায় যাচ্ছেন? তুর্না বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়।
তার গম্ভীর দৃষ্টি উদয়ের দিকে আবদ্ধ। উদয় বলে ওঠে, দরকারি কাজ আছে, যেতে হবে। তূর্ণা তাচ্ছিল্যে হেসে বলে, হ্যাঁ, কি কাজ বুঝতেই তো পাচ্ছি। আর কাজটা কার সাথে তাও বুঝতে পারছি। আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। গ্রামে কি আদেও কোনো কাজে গিয়েছিলেন নাকি নিজের জন্য রক্ষিতা খুঁজতে গিয়েছিলেন? কথাটা বলতে দেরি হয়েছে তূর্ণার, কিন্তু গালে ঠাস করে থাপ্পড় পড়তে দেরি হয়নি। উদয় অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তূর্ণার দিকে। তূর্ণা কোনো রকমে নিজের কান্না থামিয়ে উদয়কে কিছু বলতে নিবে তার আগেই উদয় বিছানায় পড়ে থাকা তূর্ণার ওড়নাটা ভালোমতো তূর্ণার গায়ে জড়িয়ে দেয়। সময় নষ্ট না করে তূর্ণার হাত শক্ত করে ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে আসে। গাড়িতে বসিয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে উদয়। উদয় তূর্ণাকে নিয়ে একটা হাসপাতালে আসে। তূর্ণা কিছুটা অবাক হয়। এটা সেই হাসপাতাল যেটায় আসমার সাথে এসেছিল তূর্ণা। আগের ন্যায় তূর্ণার হাতখানা শক্ত করে ধরে টানতে টানতে হাসপাতালের ভিতর নিয়ে যায় উদয় তূর্ণাকে। একটা কেবিনের ভিতর নিয়ে আসে। কেবিনটায় আগে থেকেই উপস্থিত ছিল বিভা আর নওরিন। আরও একজন ছিল সেই কেবিনে যাকে দেখে তূর্ণা হতভম্ব। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে আছে এক পুরুষ। দেখতে হুবহু উদয়ের মতো। শুধু পার্থক্য এই যে উদয়ের গায়ের রং শ্যামবর্ণ, আর বিছানায় আধশোয়া হয়ে থাকা উদয়ের মতো মানুষটার গায়ের রং ফর্সা। হাসপাতালে বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটি হল উদয়ের যমজ ভাই উজান। পেশায় সে ডাক্তার। আজ থেকে প্রায় 1 বছর আগে সিরাজগঞ্জে তাদের গ্রামে গিয়েছিল মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য। সেখানে বিভা নামের মেয়েটির সাথে তার পরিচয়। আর সেখানেই তাদের প্রণয়ের শুরু। ক্যাম্পিং শেষে উজান ঢাকায় আসার সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তাকে হাসপাতালে নেওয়া হয়। 1 বছর ধরে সে কোমায় ছিল। গতকাল রাতে তার জ্ঞান ফিরেছে। হাসপাতালের ডক্টর উদয়কে ফোন করে তা জানায়। গ্রামে যখন বিভা উদয়কে দেখেছিল তখন ভেবেছিল সে উদয়কে উজান ভেবেছিল। উজানের অ্যাক্সিডেন্টের কথা তখনও সে জানত না। উদয় তার পরিচয় জানায় বিভাকে। বিভা উজানের কথা জিজ্ঞাসা করলে উজানের অ্যাক্সিডেন্টের কথা বলে উদয়। বিভার আকুতি মিনতিতে বাধ্য হয়ে উদয় বিভাকে ঢাকায় নিয়ে আসে। এখানে আসার পর বিভা দিনের অর্ধেক সময় বলতে গেলে হাসপাতালেই উজানের সাথে কাটিয়েছে। আর এই সব কথা তূর্ণা জেনেছে নওরিনের মুখ থেকে। নওরিন হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিল বিভাকে নিয়ে উদয় আর তূর্ণার মাঝে দ্বন্দ্ব চলছে। সব কথা শুনে তূর্ণা অবাক, সাথে লজ্জিত। সে কিনা বিভাকে নিয়ে উদয়কে সন্দেহ করল। আর কত কথা শুনিয়ে দিয়েছে সে উদয়কে। তূর্ণা উদয়ের দিকে এক পলক তাকালো। চেহারায় রাগের ছাপ নেই ঠিক, কিন্তু মনের আঘাতটা তো কম পায়নি। নওরিন তূর্ণা উদয় আর বিভার উপস্থিতিতেই উজানকে জিজ্ঞাসা করল সেদিন অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল। উজান আর আধো স্পষ্ট আধো অস্পষ্ট গলায় যা বলে তার সারাংশ এই যে সেদিন নিজের টিম থেকে আলাদা হয়ে উজান নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছিল। রাত তখন বোধ হয় 1:30টার কাছাকাছি। উজার টাঙ্গাইলের রাস্তায় একটা চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করাই। গভীর রাত হওয়ায় চোখে ঘুমও ধরা দিচ্ছিল। ঘুম কাটাতে 1 কাপ চা খেতে যায় উজান। চা খাওয়া শেষ করতে না করতে ঝুম বৃষ্টি নামে। বৃষ্টি মাথায় নিয়ে গাড়ির দিকে পা বাড়ায় উজান। ঠিক সেই মুহূর্তেই একটা গাড়ি এসে তাকে চাপা দিয়ে দেয়। উজানের যতটুকু মনে পড়ে সেই গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে বসা ব্যক্তিটি গাড়ি থেকে নেমে এসে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। আর কিছু তার মনে নেই। তূর্ণা তার বর্ণনা শুনে শিউরে ওঠে। অতীতের কিছু অস্পষ্ট ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। অতীতের ঘটনার সাথে উজানের বলা ঘটনা কিছুটা মিলে গেল না। উদয় তূর্ণাকে দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বিভা নওরিন ওরা আসেনি। ওরা উজানের সাথে থাকবে বলেছে। উদয় ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে। আর তার পাশের সিটে বসা তূর্ণা বারবার শিউরে উঠছে। তার অস্থিরতা সময়ের সাথে সাথে বেড়েই যাচ্ছে। তূর্ণার অস্থিরতা চোখ এড়ায়নি উদয়ের। মনচাপার আগে নিজ থেকে কিছু বলছেও না। সহসা বেজে ওঠে উদয়ের ফোন। উদয় গাড়ি সাইড করে ফোন রিসিভ করে। ফোনে কথা বলা শেষে তূর্ণাকে বলে, তূর্ণা, আমার দরকারি কাজ আছে, অফিসে যেতে হবে। তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসতে আসতে দেরি হয়ে যাবে। আমার সাথেই চলো তবে। তূর্ণা উদয়ের কথা কি বুঝল কে জানে। তড়িঘড়ি করে বলে, আমি বাসায় যাব। আমাকে বাসায় নিয়ে চলুন। উদয় তূর্ণার দিকে ফিরে বলে, কিন্তু তূর্ণা, আমার অফিসে যাওয়া জরুরি। তূর্ণার আবারও একই কথা, আমি বাসায় যাব। নিয়ে চলুন আমায়। উদয় কি যেন ভেবে বলে, আচ্ছা, এক কাজ করো। তুষারের কাছে শুনেছিলাম তুমি গাড়ি ড্রাইভ করতে পারো। তুমি গাড়ি নিয়ে বাসায় চলে যাও। আমি অন্য কোনো ভাবে অফিসে যাচ্ছি। তূর্ণা লাফিয়ে উঠে বলে,
না, আমি ড্রাইভ করব না। আমি আর কোনোদিনও ড্রাইভ করব না। আমি ড্রাইভ করব না কিছুতেই। তূর্ণার অস্বাভাবিক অস্থিরতা দেখে উদয় শান্ত গলায় বলে, আচ্ছা বেশ, ড্রাইভ করতে হবে না তোমাকে। তোমাকে বাসায় নামিয়ে দিয়েই আমি অফিসে যাব। এবার শান্ত হও। উদয় তূর্ণাকে বাসায় নামিয়ে দিয়েই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাসায় আসার পর থেকেই তূর্ণা কেমন অস্থির হয়ে উঠেছে। কেমন অন্যমনস্ক দেখায় তাকে। আর এর কোনোটাই চোখ এড়ায়নি উর্মিলা বেগমের। দুপুরের রান্না শেষ করে তিনি তূর্ণার ঘরে যান। তূর্ণা তখন অন্যমনস্ক হয়ে বিছানার কোনায় বসেছিল। উর্মিলা বেগম তূর্ণার পাশে বসে তূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কি হয়েছে মা? এমন দেখাচ্ছে কেন তোমাকে? তূর্ণা উর্মিলা বেগমের দিকে ফিরে তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। উর্মিলা বেগম নিজেই বলেন, উজানের কথা ভেবে এমন করছো? তোমার শ্বশুর মশাই এই জন্যই আমাকে বারণ করেছিল তোমাকে কিছু বলতে। আমরা তো জানি অ্যাক্সিডেন্ট, খুন খারাপি এসবের কথা তুমি সহ্য করতে পারো না। উজানের অ্যাক্সিডেন্টের কথা জানলে তুমি কষ্ট পেতে, অস্বস্তিতে পড়ে যেতে। তূর্ণা এবার উর্মিলা বেগমকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। উর্মিলা বেগম থতমত খেয়ে তূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। তূর্ণা কান্নারত অবস্থাতে বলে ওঠে, আমায় ক্ষমা করে দিন মা। সব কিছু হয়েছে আমার জন্য। আমি সব কিছুর জন্য দায়ী। আমার জন্যই আপনাদের সবাইকে কষ্ট পেতে হয়েছে। উজান ভাইকে কষ্ট করতে হয়েছে। ফুপিয়ে ওঠে তূর্ণা। উর্মিলা বেগম অবাক হয়ে প্রশ্ন করেন, কি বলছো তুমি এইসব? তোমার জন্য কি উজান কষ্ট পাবে? তূর্ণা ফুপাতে ফুপাতে বলে, ওই অ্যাক্সিডেন্ট ওটা আমার জন্য হয়েছে। আমি ওই গাড়ি চালাচ্ছিলাম। 1 বছর আগে সেই রাতে তুষার আর তূর্ণা তাদের মামাবাড়ির থেকে ফিরছিল। তুষার গাড়ি ড্রাইভ করছিল। টাঙ্গাইলের কাছাকাছি একটা জায়গায় এসে তূর্ণা জেদ ধরে সে ড্রাইভ করবে। তখন সবে ড্রাইভ শিখেছে তূর্ণা। তুষার হাইওয়েতে ড্রাইভ করতে দিতে চায়নি তূর্ণাকে। কিন্তু তূর্ণার জেদের কাছে হার মেনে তাকে ড্রাইভ করতে দিতে হয়েছিল। প্রথমটায় ভালোভাবে ড্রাইভ করতে পারলেই খানিকক্ষণ পর থেকে তূর্ণা কন্ট্রোল হারিয়ে ফেলে। ঠিকভাবে গাড়ি ড্রাইভ করতে পারছিল না সে। তার উপর সেই সময়ই বৃষ্টি নামে। সহসা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ির নিচে পড়ে উজান। তূর্ণা ভয় পেয়ে সেভাবেই বরফের মতো জমে বসে থাকে। তুষার দ্রুত বেরিয়ে এসে উজানের কাছে যায়। অন্ধকার থাকায় উজানের মুখ সে সেদিন দেখেনি। কি করবে না করবে ভেবে না পেয়ে তুষার তার বাবাকে কল করে সবটা জানায়। তারপর যা করার সব তুষারের বাবার পাঠানো লোকেরাই করে। তূর্ণা বাবা পুলিশ অফিসার হওয়ায় তিনি সবটা সামলে নিয়েছিলেন। তূর্ণার নাম জোড়ায়নি এসবের মাঝে। যদিও তিনি তূর্ণাকে বলেছিলেন যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। কিন্তু তা যে মিথ্যা এতদিন পর জেনেছে তূর্ণা। তূর্ণার মনে সবসময়ই অপরাধবোধ কাজ করে। সেদিন যদি সে জেদ না করত তাহলে হয়তো ওই মানুষটা সুস্থ থাকত। ওই মানুষটার জন্য তার পুরো পরিবারকে কষ্টও করতে হতো না। কেটে গেছে একটা সপ্তাহ। উদয় তার মায়ের মুখ থেকে শুনেছে অ্যাক্সিডেন্টটা তূর্ণার হাতে হয়েছে। তূর্ণা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। উদয় ওই সময়টায় সামলেছে তাকে। উর্মিলা বেগমও সাথে ছিলেন। অনেকভাবে বুঝানো পর তবে গিয়ে তূর্ণা স্বাভাবিক হয়েছে। উজান এখন মোটামুটি সুস্থ। হাসপাতালেই আছে এখনো। 1 বছর হাঁটাচলা না করাই এখন স্বাভাবিকভাবে তা করে উঠতে পারছে না। কথাবার্তা ঠিকঠাকভাবেই বলে। হাত পা এখনো নাড়াচাড়া করতে পারে না। ডাক্তার বলেছে কিছুদিন সময় লাগবে, সাথে কিছু এক্সারসাইজ করলে আবারও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। আজ উজান তূর্ণকে ডেকেছে তার সাথে কি কথা বলবে বলে। নওরিনকে সাথে নিয়ে এসেছে। ক্যাবিনে ঢুকে তারা কুশলাদি বিনিময় করে উজান তূর্ণার উদ্দেশ্যে বলে, মায়ের কাছে শুনেছিলাম তুমি নাকি নিজেকে দোষারোপ করেছ। তূর্ণা দৃষ্টি নত করে নেয়। উজান আবারও বলে, তোমার এতে কোনো দোষ নেই। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। এতে কারো হাত থাকে না। জাস্ট হয়ে যায়। আর নিজেকে দোষ দেবে না কেমন? তূর্ণা প্রতিউত্তরে মিষ্টি একটা হাসি উপহার দেয়। উজান মুখে হাসি ঝুলিয়ে বলে, তুমি নাকি বিভাকে নিয়ে উদয়কে সন্দেহ করেছিল? এবার লজ্জায় পড়ে যায় তূর্ণা। উজান সশব্দে হেসে বলে, যা হওয়ার হয়েছে। বাদ দাও ওসব। তবে নিশ্চিন্ত থাকতে পারো বিভাকে নিয়ে। বিভা শুধু আমার জন্যই এসেছে। তূর্ণা এবার আমতা আমতা করে বলে, আচ্ছা ভাইয়া, আপনার শার্টের পকেটে যে মেয়ের ছবি ছিল ওটা কি বিভার? উজান কিছুক্ষণ ভেবে তারপর জবাব দেয়, ওটা আমার শার্টের পকেটে ছিল। কত খুঁজেছি কিন্তু পাইনি। আমি এঁকেছিলাম ওটা বিভাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনটা মনে করে। তূর্ণা আবারও প্রশ্ন করে,
আপনি যে উদয়ের ভাই এটা কেউ জানে না কেন? উজান জবাব দেয়, আসলে কি বলতো ভাইবোনদের ভিতর যেমন সম্পর্ক হয় আমার আর উদয়ের ভিতর কখনোই তেমন ছিল না। তার কারণ অবশ্য আমি নিজেই। ছোট থেকেই উদয়কে সব বিষয়ে ছোট করতাম আমি। এই যেমন ধরো গায়ের রং। উদয়ের শ্যামলা রঙের জন্য ওকে অপমান করেছি অনেক। আবার উদয় পড়ালেখায় ভালো ছিল না আবার খুব খারাপও ছিল না। আমি ছিলাম ফার্স্ট বয়। এই নিয়েও ওকে অপমান করতাম। সব থেকে বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম ক্লাস 9-এ থাকতে। স্কুলেই ঝগড়া লেগে গিয়েছিল আমাদের। আর আমি আমার বন্ধুদের সাথে নিয়ে খুব মেরেছিলাম ওকে। তখন না বুঝলেও এখন বুঝি কতটা ভুল করে এসেছি আমি। সেদিনের ঘটনার পরপরই বাবা আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। সেখান থেকে ডাক্তারি পাশ করে 1 বছর আগে দেশে ফিরেছি। আর তারপরই তো দুর্ঘটনাটা ঘটে গেল। আমার দুর্ব্যবহারের জন্য উদয় আমাকে সবসময় এড়িয়ে চলত। কখনো কাউকে বলতো না যে তার কোনো ভাই আছে। তবে কি জানো আমাকে কিন্তু ঠিকই ও ভালোবাসে। এত কিছুর পরও ভালোবাসে। তবে যে কারো প্রতি ওর ভালোবাসা খুব নিভৃতে প্রকাশ পায়। কেন যেন নিজের ভালোবাসা প্রকাশ করতে চায় না কখনো আর এটা তো আমার থেকে তোমারই ভালো জানার কথা তাই না? তূর্ণা মৃদু হাসে। আরও কিছুক্ষণ কথাবার্তা চলে তাদের ভিতর। এর ভিতর উর্মিলা বেগম ক্যাবিনে আসেন। উর্মিলা বেগমের রোজ বাসার বাইরে যাওয়ার রহস্যটা এবার বুঝেছে তূর্ণা। ছেলেকে দেখতে আসেন তিনি। তূর্ণা আর নওরিন চলে আসে হাসপাতাল থেকে। নওরিন মেয়েটার খুব কষ্ট লাগে তূর্ণার। নিঃস্বার্থভাবে এতগুলো বছর ভালোবেসে এসেছে সে উজানকে। কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হলো। উজান তো তাকে ভালোবাসে না, ভালোবাসে বিভাকে। উজান হাসপাতাল থেকে ফিরেছে আজ সন্ধ্যায়। বাড়ির সবাই ভীষণ খুশি। বিশেষ করে উর্মিলা বেগম। আজ সবার সব পছন্দের খাবার রান্না করেছেন আজ নিজ হাতে। বিভা আর তূর্ণা সাহায্য করেছিল কিছুটা। তূর্ণা থম মেরে নিজের ঘরে বিছানায় বসে আছে। বিভা তাকে দুবার খেতে ডেকে গেছে কিন্তু সে যায়নি। মিনিট 2 পর উদয় ঘরে আসে ধমকে বলে, কখন থেকে ডাকছে তোমায়? আসছো না কেন? জানো না মা আজ ভীষণ খুশি। তার পুরো পরিবার আজ এক হয়েছে। তূর্ণা ছলছল চোখে উদয়ের দিকে তাকিয়ে বলে, আমি কি এই পরিবারের কেউ? তূর্ণার ছলছল চোখ দেখে হতভম্ব হয় উদয়। তবু নিজেকে সামলে বলে ওঠে, না, কেউ নও। খেতে এসো জলদি। বলেই ঘর থেকে বেরিয়ে যায় উদয়। তূর্ণার চোখ বেয়ে জল গড়াতে চায়। কিন্তু তা গড়াতে দেয় না তূর্ণা। না অনেক হয়েছে। আর থাকবে না সে এই বাড়িতে। আর থাকবে না এই কঠোর হৃদয়হীন মানুষটার সাথে। তূর্ণার ছলছল চোখ দেখে হতভম্ব হয় উদয়। তবু নিজেকে সামলে বলে ওঠে, না, কেউ নও। খেতে এসো জলদি। বলেই ঘর থেকে বেরিয়ে যায় উদয়। তূর্ণার চোখ বেয়ে জল গড়াতে চায়। কিন্তু তা গড়াতে দেয় না তূর্ণা। না অনেক হয়েছে। আর থাকবে না সে এই বাড়িতে। আর থাকবে না এই কঠোর হৃদয়হীন মানুষটার সাথে। এই রাত বিরেতেই বাসা থেকে বেরিয়ে যায় তূর্ণা। বাসার কেউ দেখেনি। দেখলে রাত 10টার সময় একা কোনোভাবেই বেরোতে দিত না তাকে। 10 মিনিটের পথ হেঁটে এসে বাড়ির কলিং বেল চেপে ধরে তূর্ণা। নীলাশা বেগম এসে দরজা খুলেন। এই অসময়ে তূর্ণাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ অবাক হন। তূর্ণা তাকে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে যায়। ধপ করে বিছানায় বসে পড়ে। খানিকক্ষণ পরে নীলাশা বেগম কোমরে এসে তূর্ণার সামনে কোমরে হাত রেখে দাঁড়ান। মুখে ঈষৎ রাগান্বিত ছাপ ফুটিয়ে বলেন, এই অসময়ে তুই এই বাড়িতে কেন তূর্ণা? নির্ঘাত উদয়ের সাথে ঝগড়া করে এসেছিস তুই। আর কি পারিস তুই? আরে তোর তো উদয়ের পা ধোয়া পানি খাওয়া উচিত। তূর্ণা গাল ফুলিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, উদয় উদয় করো না তো মা। ওই নামটা আমার শুনতে ইচ্ছে করে না। নীলাশা বেগম রেগে নেই ঠিকই কিন্তু তবু গলায় রাগী রাগী ভাব এনে বলেন, এবার আমি নিশ্চিত তুই নিজেই ঝগড়া করে এসেছিস। উদয় তো ঝগড়ার ধারে কাছে ঘেসে না। শোন এক্ষুনি তুই ও বাড়ি যাবি। উদয়ের পা ধরে মাপ চাবি বুঝেছিস? মা তুমি এত উদয়ের তরফদারি করো কেন বলো তো? নীলাশা বেগম বলে ওঠেন, তো কি তোর তরফদারি করব? ঝগড়ুটে মেয়ে একটা। তূর্ণা মুখ ভেঙচি দেয়। মায়ের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিয়ে বলে, মা, আজ সত্যি করে একটা কথা বলবে? নীলাশা বেগম মাথা দুলিয়ে হ্যাঁ বোঝান। তূর্ণা তাকে প্রশ্ন করে, মা বিয়ের দিন আমার মুখে রুমাল চেপে আমাকে অজ্ঞান করেছিল কে? উদয়। নীলাশা বেগমের সরল স্বীকারোক্তি। তূর্ণা আবারও প্রশ্ন করে, আমাদেও ওই ছবিগুলো কে তুলেছিল? তুষার। নৌশাদ ভাইকে বিয়ের রাতে জামাকাপড়ের ব্যাগ কে দিয়েছিল? আমি। তূর্ণা চোখ বুঝে একটা শ্বাস নেয়। আবারও প্রশ্ন করে,
নৌশাদ ভাই কেন বিয়েটা মেনে নেয়নি? তা জানি না। তূর্ণা মাথা নিচু করে জোরে জোরে শ্বাস ফেলে। খানিকক্ষণ পর মাথা তুলে মায়ের দিকে তাকায়। নীলাশা বেগমের স্থির দৃষ্টি মেয়ের দিকে। তূর্ণা বলে, সবই ঠিক আছে, কিন্তু ওই ছবিগুলো সবাইকে দেখানো কি খুব দরকার ছিল? সবার কথা না হয় বাদ দিলাম। বাবা আমাকে ভুল বুঝল। বাবার চোখে আমি ছোট হয়ে গেলাম। নীলাশা বেগম নিঃশব্দে হেসে বলেন, বিয়ের পর প্রথম যেদিন তোরা এই বাসায় এসেছিলি সেদিনই উদয় তোর বাবাকে সব বলে দিয়েছিল। তোর বাবা খানিক সময়ের জন্য তোকে ভুল বুঝেছিল ঠিকই, কিন্তু উদয়ের বোঝানোর পর তার ভুল ধারণা ভেঙে যায়। নীলাশা বেগম তূর্ণার ডাকে তাকান। দেখেন তূর্ণার সম্পূর্ণ মনোযোগ তার দিকেই। মৃদু হাসেন তিনি। অতঃপর সামান্য রাগ দেখিয়ে বলেন, অনেক কথা হয়েছে, এখন তুই ওই বাড়ি ফিরবি। নীলাশা বেগম উঠে দাঁড়ান। ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হন। কিছু একটা ভেবে আবার তূর্ণার দিকে ফেরেন। তূর্ণা, আরেকটা কথা, তোর আর উদয়ের ছবি তোলার প্ল্যানটা কিন্তু আমার আর তুষারের ছিল। উদয় এটাতে রাজি ছিল না, কারণ এতে তোর অসম্মান হতো। কিন্তু আমি আর তুষার জোর করেছিলাম অন্য কোনো উপায় না পেয়ে। নীলাশা বেগম ঘর থেকে বেরিয়ে যেতে নেন। তূর্ণা পিছু ডাকে, মা এত কাহিনী করার কি দরকার ছিল বলো তো? আমাকে একবার বললেই পারতে। নীলাশা বেগম দাঁত কিরমির করে বলেন, বললেই যেন নাচতে নাচতে বিয়ে করে নিতি। তূর্ণা মুখ ভেঙিয়ে বলে, একবার বলেই দেখতে, 2 সেকেন্ডে 3 কবুল বলে দিতাম। হয়েছে হয়েছে, এবার উঠো, ও বাড়ি যাও। উফ মা, কি শুরু করলে বলো তো? আমি কি এ বাড়িতে একদিন থাকতেও পারবো না নাকি? আর এত রাতে আমি একা যাব কিভাবে? নীলাশা বেগম মুখ ভেঙিয়ে বলেন, তো আসার সময় একা কেমনে এসেছিস? তুষারকে বলছি দিয়ে আসবে। নীলাশা বেগম চলে যেতে নিলে তূর্ণা আবার পিছু ডাকে, মা তুমি উদয়ের হাতে আমাকে তুলে দেওয়ার জন্য এত উতলা কেন হয়েছিলে? উদয়ের প্রতি তোমার এত বিশ্বাস কেন? নীলাশা বেগম নিঃশব্দে হাসেন। গলার স্বর নরম করে বলেন, যে মানুষটা বছরের পর বছর আমার মেয়ের জন্য অপেক্ষা করে গেছে তার উপর আমার বিশ্বাস সে কোনোদিন মাঝরাস্তায় আমার মেয়ের হাত ছেড়ে দেবে না। যে মানুষটা 2 পরিবারের সম্মতিতে বিয়ে করবে বলে দিনের পর দিন অপেক্ষায় কাটিয়েছে আমার বিশ্বাস সে কোনোদিন 2 পরিবারের কোনোটাই অবহেলা করবে না। আমার মেয়ের সামান্য অসুস্থতায় যে মানুষটার চোখে জল চলে আসে আমার বিশ্বাস সে আমার মেয়েকে সারা জীবন আগলে রাখবে। যে মানুষটা নিজের পবিত্র ভালোবাসায় হারামের তকমা লাগাবে না বলে দূর থেকে আমার মেয়েকে একতরফা ভালোবেসে গেছে আমার বিশ্বাস সে আমার মেয়েকে সারাটা জীবনই ভীষণ ভালোবাসবে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিসটা হলো ভালোবাসা। আর উদয় যদি তোকে ভালো না বাসে তবে আমি বলবো এই দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, তা হলো উদয় নিজের ভালোবাসা কখনো প্রকাশ করে না, আড়ালে থেকে নিভৃতেই ভালোবেসে যায়। নীলাশা বেগম থামেন। মিথ্যে রাগ মেশানো গলায় বলেন, শোন, সব দোষ তোর বাবার। ওই বুড়োটার জন্যই এত কাহিনী হলো। না সে নৌশাদের সাথে তোর বিয়ে দেবে বলে বেঁকে বসতো, আর না এত প্যাচ লাগতো। তূর্ণা এবারই এসেছে মিনিট 15। আসার পর সবাই জিজ্ঞেস করেছিল এত রাতে কোথায় গিয়েছিল সে। কোনো রকমে ইনিয়ে বিনিয়ে সামাল দিয়েছে সে। আসার পর থেকে উদয়ের সাথে কথা বলতে চেয়েও পারছে না তূর্ণা। লোকটা তাকে এক প্রকার এড়িয়ে চলছে, যেন তাকে চেনেই না। আকস্মাৎ বাসার কলিংবেল বেজে উঠল। তূর্ণা গেল দরজা খুলতে। নৌশাদ ভাই তুমি? এত রাতে এ বাড়িতে নৌশাদকে দেখে বিস্মিত হয় তূর্ণা। খানিকক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে নৌশাদকে ভেতরে আসতে বলে তূর্ণা। নৌশাদ ভেতরে এসে বাড়ির সবার সাথে স্বাভাবিকভাবেই কুশলাদি বিনিময় করে। নৌশাদ রাতটা এ বাড়িতেই কাটায়। মুখে কিছু না বললেও বাড়ির সবাই যে তার আগমন খুব একটা ভালোভাবে দেখেনি তা জানে তূর্ণা। যতই হোক সে তূর্ণার প্রাক্তন স্বামী। সকালবেলা যখন তূর্ণা আর বিভা সকালের খাবার টেবিলে গুছিয়ে রাখছিল তখন নৌশাদ তূর্ণাকে ডেকে সাথে নিয়ে বাড়ির ছাদে চলে যায়। ছাদে দাঁড়িয়ে কোনো রকম ভূমিকা ছাড়াই নৌশাদ বলে, আমি এখানে কেন এসেছি তাই ভাবছিস তো? তূর্ণা কোনো জবাব দেয় না, কিন্তু তার মনে এটাই চলছিল। নৌশাদ আবারও বলে, আমি তোকে মেনে নিইনি বলে তোকে উদয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে। বলতে গেলে তোদের বিয়ে হয়েছে আমার জন্যই। তাই যতক্ষণ না আমি নিজের চোখে দেখতে পারছি তুই সুখী আসিস কিনা ততক্ষণ মনে কোথাও একটা অপরাধবোধ কাজ করছিল। তাই এসেছি এখানে তুই ভালো আসিস কিনা নিজের চোখে দেখতে। তূর্ণা মুচকি হেসে বলে, ভাইয়া আমি যদি উদয়ের সাথে সুখী না থাকি তবে নিশ্চিত জেনে রেখো আমি আর কারো সাথে সুখী থাকব না। নৌশাদ মনে মনে কিছুটা স্বস্তি পায়।
তুর্না তাকে খাবার খেতে নিচে যেতে বলে নিজেও হাঁটা ধরে বাসার উদ্দেশ্যে। সহসা নৌশাদ তুর্নার ডান হাতটা ধরে আটকায়। নরম গলায় বলে, আমি কেন তোর সাথে বিয়েটা মেনে নেইনি জানতে চাবি না? তুর্না প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় নৌশাদের দিকে। নৌশাদ নিজে থেকেই বলে, প্রথমত তোকে নিজের বোন বলেই জেনে এসেছি এতকাল। দ্বিতীয়ত আমার থ্যালাসেমিয়া রোগ আছে তুর্না। থ্যালাসেমিয়ার সব লক্ষণ আমার আছে। ডাক্তার বলেছে বড়জোর আর 1-1.5 বছর বাঁচব। বাবা মা জানে না এই বিষয়ে। আমিই বলিনি। তারা জানলে তিল তিল করে মরবে। তার চেয়ে ভালো আমি মারা যাওয়ার পরই তারা জানুক। আমার অস্থায়ী জীবনের সাথে কাউকে জোড়াতে চাইনি আমি। তুর্না হতভম্ব। মানুষটা তার ভাই। ভাইয়ের এমন একটা কথা শুনে কোন বোনই বা স্বাভাবিক থাকতে পারে? তুর্না বাসায় আসতে না আসতে কেউ তার হাতটা ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। তুর্নার হাত তার পিঠের সাথে লাগিয়ে খুব জোরে মুচড়ে ধরে। উদয়ের আকস্মাৎ করা কাণ্ডে চোখে পলক ফেলতেও ভুলে যায় তুর্না। হাতে ভীষণ ব্যথা লাগছে তার। এই হাত খানিকক্ষণ আগে নৌশাদ ধরেছিল। উদয় তুর্নার কানের কাছে মুখ নিয়ে বলে, আমার একান্ত ব্যক্তিগত জিনিস আমি ব্যতীত অন্য কেউ স্পর্শ করুক তা আমি মেনে নেব না। খানিকক্ষণ থেমে ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলে, শুভ জন্মদিন। তোমার গিফট আমাদের বিছানার উপর রাখা আছে। বলেই ছেড়ে দেয় তুর্নাকে। গটগট করে হেঁটে বাসা থেকে বেরিয়ে যায়। তুর্না হাতের ব্যথার কথা ভুলে দ্রুত চলে যায় ঘরে। উদ্দেশ্য উদয় তার জন্য কি গিফট এনেছে দেখা। কিন্তু বিছানার ওপর শুধু সেই ডায়েরিটা পায় সে। আর কিছুই নেই। তুর্না কিছুই বুঝে উঠতে পারে না। ধপ করে বিছানায় বসে পড়ে। মুখ গোমরা করে বিছানায় বসে পড়ে। কোথায় ভেবেছিল উদয় এই প্রথম তাকে কোনো উপহার দেবে। ডায়েরিটা হাতে নাড়াচাড়া করতে থাকে তুর্না। সহসা মনে হলো নতুন কিছু হয়তো লেখা আছে এটাতে। তুর্না তৎক্ষণাৎ সেদিন যে শেষ পৃষ্ঠা পড়েছিল তার পরের পৃষ্ঠায় যায়। হ্যাঁ, উদয় লিখেছে তাতে কিছু। তুর্না লেখাটা পড়ে। বারবার পড়ে। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ডায়েরি পড়া অপরাধ। ঘোর অপরাধ। আর সেই অপরাধিনীকে বলি এই ডায়েরির প্রত্যেকটি শব্দ তাকে উদ্দেশ্য করে লেখা। শুধু তাকেই উদ্দেশ্য করে লেখা। আজ তুষার এসেছে উদয়দের বাড়িতে। বোনের জন্মদিন একবার সামনাসামনি বোনকে না দেখা পর্যন্ত ভালো লাগছিল না তুষারের। তুর্না নিজ হাতে তুষারের জন্য খাবার রান্না করেছে। কিন্তু বিপত্তি ঘটল তখন যখন তুর্না তুষারের হাতে চায়ের কাপ দিচ্ছিল। তুর্না, তোর হাতে কিসের দাগ ওটা? তুর্না অপ্রস্তুত হয়ে পড়ে। উদয় তার হাতটা বেশি জোরে ধরেছিল। আঙুলের ছাপ পড়ে গেছে হাতে। তুষার তুর্নার হাতটা ধরে ভালোভাবে পরখ করে বলে, আঙুলের ছাপ বলে মনে হচ্ছে। কিভাবে হলো এমন? তুষারের প্রশ্নের জবাব কিভাবে দিবে তুর্না বুঝে উঠতে পারে না। তুষার সোফা থেকে উঠে দাঁড়ায়। তার চোখে মুখে রাগের আভাস। রাগী গলায় বলে, উদয় তোকে আঘাত করেছে? তুর্না কিভাবে বুঝাবে নিজের ভাইকে, বুঝে উঠতে পারে না। কোনোরকমে আমতা আমতা করে কিছু বলতে নিয়েও লাভ হয় না। তুষারের রাগ তখন সপ্তম আকাশে। সাফ সাফ জানিয়ে দেয় এখনই তুর্নাকে নিয়ে সে নিজের বাসায় যাবে। উদয় কোন সাহসে তার বোনের গায়ে আঘাত করেছে? উদয়ের কাছে কোনোভাবেই তার তুর্নাকে থাকতে দেবে না। তুর্না তার বাপের বাড়িতে এসেছে ঘণ্টাখানেক হলো। তুষার তাকে বলতে গেলে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। তুর্না অনেকবার বুঝাতে চেষ্টা করেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। উদয়ের অনুপস্থিতিতে তুষার তুর্নাকে নিয়ে এই বাড়ি চলে এসেছে। রাত 11:30। তুর্না নিজের বিছানায় শুয়ে আসে। হাতে তার উপন্যাসের বই। ভালো লাগছে না কিছুই তার। ঘুমও আসছে না। তাই বইটা নিয়েছে। কিন্তু একটা শব্দও পড়ে দেখেনি। গুনগুন করে গান গাইছে সে। কেন রোদের মতো হাসলে না? আমায় ভালোবাসলে না? আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন। চুপ করে থাকা কঠিন। তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো। কপাল ছুলো তোমারই। দূরে গেলেও এটাই সত্যি। তুমি আমারই। শুধু আমারই। রোদের মতো হাসলে না। আমায় ভালোবাসলে না। আমার কাছে দিন ফুরালেও আসলে না। জলে ভেজা চোখ বোঝা। ঘুম খোঁজা ভোর। নিশানা তীর স্মৃতির ভিড়। এলোমেলো ঘর দোর। মেঘ আসে এলো কিসে? ছুঁয়ে দিলেই সব চুপ। সেই মেঘবালিকার গল্প হোক। শহর জুড়ে বৃষ্টি হোক। রোদ্দুর হোক আজ। শুধুই তার ডাকনাম। পাতা ভরা শব্দ টুকরোরা। কালবৈশাখীর মতো মুখচোরা। সব ভিজে যাক। শুধু বেঁচে থাক। অভিমান। নতুন সকালগুলো। কপাল ছুলো তোমারই। বেঁধে রাখতে পারলে তুমিও হতে। বাকিটুকু আর গাইল না। সহসা মনে হলো বাইকের হর্নের আওয়াজ কানে এসেছে।
তূর্ণা জটপট উঠে বসে মনে মনে ভাবছে বোধ হয় উদয় এসেছে। পরক্ষণেই আবার তার মন বিষিয়ে যায়। রাস্তা দিয়ে তো কত বাইক যাওয়া আসা করে, উদয় এত রাতে কেন আসতে যাবে? কিন্তু তার মন কিছুতেই মানছে না। বিছানা ছেড়ে উঠে বারান্দায় যায়। বারান্দায় যেতেই দেখে উদয় নিচে দাঁড়িয়ে আছে। তূর্ণা বিস্মিত। খানিকটা দূরে তাকিয়ে দেখে উদয়ের বাইক সাইড করে। বারান্দার এই দিকটা বাড়ির পিছনের দিক। উদয় বাড়ির পেছনে দিক দিয়ে ঢুকেছে। তূর্ণা ইশারায় উদয়কে অপেক্ষা করতে বলে মিনিট খানেক পরে একটা শাড়ি নিয়ে এসে বারান্দার রেলিংয়ের সাথে বেঁধে দেয়। উদয় নিচু গলায় বারবার তাকে বারণ করতে থাকে, কিন্তু কে শুনে কার কথা। তূর্ণা গটগট করে শাড়ি ধরে নেমে আসে। তূর্ণার গতি দেখে উদয়ের মনে হলো তূর্ণার বোধ হয় যুগ যুগ ধরে এভাবে নামার অভিজ্ঞতা আছে। উদয়ের সামনে দাঁড়িয়ে এক গাল হেসে বলে, নৌশাদ ভাইকে যেদিন এভাবে নামতে দেখেছিলাম আমারও খুব ইচ্ছে হয়েছিল জীবনে একবার হলেও এটা ট্রাই করব। তূর্ণা বিশ্ব জয়ের হাসি দেয়। উদয় তার নাক টেনে দিয়ে বলে, হয়েছে এবার চলো, নইলে তোমার ভাই দেখলে আমাকে এখানেই পুঁতে রাখবে। তারা দুজন হাঁটতে হাঁটতে বাইকে কাছে আসে। তূর্ণা উদয়ের হাত ধরে বলে, এই শুনুন না, আমার না বিয়ে করতে ইচ্ছে করছে। পালিয়ে বিয়ে করার অনেক দিনের শখ ছিল আমার। উদয় কপাল কুঞ্চিত করে বলে, ভুলে গেছো যে আমরা বিবাহিত? তূর্ণা ঠোঁট উল্টে বলে, তো কি হয়েছে, চলুন না আবার বিয়ে করি। সহসা উদয়ের ফোন বেজে ওঠে। উদয়ের বাবা ফোন করেছে। কল রিসিভ করে লাউড স্পিকারে দেয় উদয়। ওপাশ থেকে জাহাঙ্গীর সাহেব বলেন, উদয় বৌমাকে আনতে পেরেছিস? উদয় সঙ্গে সঙ্গে জবাব দেয়, হ্যাঁ বাবা আমার সাথেই আছে। কিন্তু তোমার বৌমার মাথায় এখন বিয়ের পোকা কিলবিল করছে। এখন নাকি আবার বিয়ে করতে হবে তাকে। জাহাঙ্গীর সাহেবের অকপট উত্তর, হ্যাঁ তো করে নে। কিন্তু বাবা, কোনো কিন্তু না। তোর জায়গায় আমি হলে তোর মাকে নিয়ে সোজা চলে যেতাম কাজী অফিস। শোন তুই বৌমাকে নিয়ে কাজী অফিস চলে আয়, যা ব্যবস্থা করার আমি করছি। ওপাশ থেকে কল কেটে যায়। তূর্ণা খিলখিলিয়ে হেসে ওঠে। তূর্ণা মিষ্টি হাসি দেখে নিঃশব্দে হাসে উদয়। অন্ধকারের দরুন সেই হাসি তূর্ণার চোখে পড়ে না। উদয় বাইকে উঠে বসে। তূর্ণা উদয়ের পিছনে বসতে বসতে বলে, শ্বশুরও পেয়েছি একটা হেব্বি পরিশিষ্ট। কালো মেঘে ঢেকে গেছে সুদূর অন্তরিক্ষ। অপরাহ্নকাল, কিন্তু কালো মেঘের দরুন মনে হচ্ছে যেন রাতের ঘোর অন্ধকারে ডুবে গেছে গোটা পৃথিবী। ঝুম বৃষ্টি বর্ষণে মেতে উঠেছে প্রকৃতি। বর্ষার এই ঝুম বৃষ্টিতে বৃষ্টিবিলাসে মত্ত তূর্ণা ছাদহীন বারান্দায় দাঁড়িয়ে অনুভব করছে বৃষ্টির প্রতিটা ফোঁটা। সহসা কারো উষ্ণ আলিঙ্গনে কেঁপে ওঠে তূর্ণা। উদয় তাকে পেছনে থেকে আলতো করে জড়িয়ে ধরে রেখেছে। তূর্ণা কানের কাছে নিজের মুখ এনে উদয় নিচু গলায় বলে, তুমি না বৃষ্টি বিদ্বেষী ছিলে? তূর্ণা নিজের মাথাটা উদয়ের বুকে ঠেকায়। মৃদু হেসে জবাব দেয়, যেদিন থেকে আমার বৃষ্টিপ্রেমী প্রেমিকের প্রেমের জালে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি সেদিন থেকে আমিও বৃষ্টিপ্রেমী হয়ে গিয়েছি। নিজেদের মধ্যকার দূরত্ব আরেকটু ঘুচিয়ে দিয়ে উদয় তূর্ণার কানের কাছে ফিসফিসিয়ে বলে, এত ভালোবাসো বুঝি আমায়? তূর্ণার মনোভাবের পরিবর্তন ঘটে মুহূর্তেই। খানিকটা রাশভারী গলায় বলে, যে কাজটা আপনি নিজে করেন না সে কাজটা আমাকে করতে বলেন কেন? উদয়ের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। তূর্ণাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমি ভালোবাসি না তোমায়? তূর্ণা আমতা আমতা করে বলে, আমি তা বলিনি। আমি বলতে চেয়েছি আপনি কখনো স্বীকার করেননি আপনি আমাকে ভালোবাসেন। তাহলে আমাকে কেন বলছেন স্বীকার করতে? উদয় ছোট্ট করে হুম বলে তূর্ণাকে নিজের বাহুর বন্ধনে আবদ্ধ করে নেয়। ততক্ষণে বৃষ্টির বেগ কমে এসেছে। তূর্ণা উদয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলে, ছোবেন না আমায়? উদয় কপাল কুঁচকে প্রশ্ন করে, কেন? তূর্ণা জবাব দেয়, যেদিন নিজের ভালোবাসা নিজ মুখে স্বীকার করবেন সেদিন ছুবেন, তার আগে না। বৃষ্টি ততক্ষণে পুরো থেমে গেছে। আকাশ তার জল বর্ষণে বিরতি নিয়েছে। উদয় ঠোঁট উল্টে বলে, করতেই হবে? তূর্ণা ছোট করে জবাব দেয়, হুম। উদয় পেছনে ফিরে ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। তূর্ণা পিছু ডাকে, কি হলো, বলবেন না? উদয় থামে। তূর্ণার দিকে ফিরে বলে, বলবো তো বলুন। আজ না, তাহলে কবে? সেদিন যেদিন বৃষ্টি হবে, ভীষণ বৃষ্টি হবে। তুমুল বর্ষণে সিক্ত হবে পথঘাট। এ শহরের তৃষাতপ্ত ভূমি বর্ষণের জলে নিজের তৃষ্ণা মেটাবে। দুনিয়ার সব রিক্ততা শূন্যতা ভুলে তুমি সিক্ত হবে সেই বর্ষণে। আমি সিক্ত হব সেই বর্ষণে। দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, কিন্তু বৃষ্টি আর নামে না।
প্রণয়াসক্ত প্রেমিকার তৃষ্ণা মিটাতে কৃপণা আকাশ তার জল ঝরায় না এই ইট পাথরের পৃথিবীতে। রাত তখন 01:46। ঝুমঝুম আওয়াজে ঘুম ভেঙে যায় তূর্ণার। ধরফরিয়ে উঠে বারান্দার থাইগ্লাসটা খুলে দেয়। বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। ঘুমে বিভোর উদয়কে টেনে হিচড়ে বিছানা থেকে নামায় তূর্ণা। উদয় ঘুম ঘুম চোখ খুলে দেখে বৃষ্টি হচ্ছে বাইরে। তূর্ণা টানতে টানতে নিয়ে যায় উদয়কে বারান্দায়। মুহূর্তেই তুমুল বর্ষণে দুজনে ভিজে একাকার। তূর্ণা উদয়ের সামনে দাঁড়িয়ে বেশ উত্তেজিত হয়ে বলে, দেখুন বৃষ্টি হচ্ছে, আজ না আপনার ভালোবাসা প্রকাশ করার কথা? উদয় নিঃশব্দে হাসে। তূর্ণার গালে নিজের ঠান্ডা হাতটা রেখে তূর্ণার চোখে চোখ রাখে। প্রথমবার কবে তোমার প্রেমে পড়েছিলাম জানো? তূর্ণা জানে, ডায়েরিতে পড়েছিল। কিন্তু তাও উদয়ের মুখে শোনার লোভ সামলাতে না পেরে মাথা নাড়িয়ে না বোঝায়। উদয় কিছু বলতে নিয়েও থেমে যায়। বৃষ্টির ফোঁটা তাদের গায়ে আর পড়ছে না। আকাশ বিরতি নিয়েছে বর্ষণে। উদয় হাসে, ঘরে চলে যায়। তূর্ণা আকাশের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলে, এত কিপটা কেন তুমি? হ্যাঁ, আরেকটু বৃষ্টি দিলে কি হতো? পলকেই আবারও বৃষ্টি নামে। প্রেমিকার তৃষ্ণার্থ হৃদয় এবার হয়তো তৃষ্ণা মেটানোর উপায় পাবে। এবার আর উদয়কে ডাকতে হয় না, নিজে থেকেই বারান্দায় আসে। থাইগ্লাসটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে তাতে হেলান দিয়ে বলে, তোমার উপর আমি অগণিতবার প্রেমে পড়েছি। প্রথমবার যেদিন তোমার প্রেমে পড়েছিলাম সেদিন বৃষ্টি ছিল। দ্বিতীয়বার যেদিন তোমার প্রেমে পড়েছিলাম সেদিন বৃষ্টি ছিল। তৃতীয়বার যেদিন তোমার প্রেমে পড়েছিলাম সেদিন বৃষ্টি ছিল। আমি যতবার তোমার প্রেমে পড়েছি সেদিনই বৃষ্টি হয়েছে। আজও তোমার প্রেমে পড়েছি, দেখো আজও বৃষ্টি হচ্ছে। আমি জানি আমি আবার তোমার প্রেমে পড়ব। আর সেদিন বৃষ্টি হবে, ভীষণ বৃষ্টি হবে। বলতে বলতে উদয় তূর্ণার কাছে চলে আসে। নিজেদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিয়ে উদয় তূর্ণাকে নিজের বুকের সাথে চেপে ধরে। তূর্ণাও দুহাতে উদয়ের পিঠ জড়িয়ে ধরে। নীরব কথোপকথন চলে খানিকক্ষণ। আর তারপর বৃষ্টির বেগ বাড়ার সাথে সাথে সূচনা হয় দুজনের প্রণয়ের নতুন এক অধ্যায়ের। সমাপ্ত।